স্যার, বলো বলো। সেকেন্ড অঙ্কটার উত্তরটা একটু বলুন না। হ্যাঁ, এই তো আসছি আসছি ডেল্টা অবধি। আসছি। এই দেখো, চলো তাহলে আমরা শুরু করি নাকি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তোমার ফোর্থ ক্লাস, হ্যাঁ, অ্যাপ্লিকেশন থার্মোডাইনামিক্স টু তার ফোর্থ। এই যে দুটো প্রবলেম এখানে লেখা আছে, এই দুটো প্রবলেম তো ছিল, মানে এ ছিল, তাই তো? হ্যাঁ স্যার। তো দেখো, তাহলে বলছে প্রথমে কি বলা হচ্ছে, যে ফাইন্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট 2 অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে 2 অ্যাটমসফিয়ার প্রেসারে তোমাকে এটা বের করতে বলেছে, তো ফ্রিজিং পয়েন্টটাকে বের করতে বলেছে। আচ্ছা, তার জন্য কি দেওয়া আছে, লেটেন্ট হিট অফ ফিউশন হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে, ডেন্সিটি অফ ওয়াটার সলিড অ্যান্ড ওয়াটার আর 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্ড 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব রেসপেক্টিভলি, সেটা তোমার বলে দেওয়া আছে। এখানে বলা আছে ইউজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে এই প্রথম প্রবলেমটা আমি ঠিক করে করাচ্ছি, এটা ধরো প্রবলেম 1, এটা হ্যাঁ, আর এটা ধরো প্রবলেম তোমার 2, ঠিক আছে? তো প্রবলেম 1টা আমরা কিভাবে স্যার করছি দেখো। ডেল্টা এইচ। হ্যাঁ, সবই বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি, দাঁড়াও। এখানে হিন্টস শব্দ দেওয়া আছে, সবই বলে দিচ্ছি। তো দেখো, তাহলে প্রথমে যে সলিউশন অফ প্রবলেম 1টা দেখো। সলিউশন অফ প্রবলেম 1। আচ্ছা, এই এটা তো আমি হিন্টসও দিচ্ছি যে এটা তুমি ইউজ করো ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন কি? কি আসছে আবার, তৈরি করছে কেন? ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন সেটা কি? না, সেটা ছিল হচ্ছে তোমার, মানে যেভাবে তুমি ভাববে, ধর P2 মাইনাস P1, এইটা হচ্ছে তোমার ডেল্টা এইচ ফিউশন, ডেল্টা এইচ বা মোরাল লেটেন্ট হিট ফর ফিউশন divided by delta v bar of fusion into ln T2 by T1, এইটা এইটা। আচ্ছা, তুমি যদি কোনো অ্যাপ্রক্সিমেশন বা ইত্যাদি না করো, তাহলে এখান থেকে তুমি দেখো ln T2 by T1। আমি আগের দিন যখন ইন্টিগ্রেটেড ফর্মটাকে করেছিল, তখন ln পার্টটা কিছু অ্যাপ্রক্সিমেট করে আমি একটা অন্য ফর্মে লিখে দিয়েছিলাম। আমি সেই ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি একদম সরাসরি এখানে ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করবো, তাহলে আমি এমনি এমনি করতে পারি। তাহলে ln T2 by T1 যদি এখান থেকে তুমি লেখো, সেটা কি হবে? এটা দেখো, এই P2 মাইনাস P1, মানে আসলে ফ্রিজিং পয়েন্টটা প্রেসারের উপরে নির্ভর করে। যখন প্রেসারটা P1 তখন করসপন্ডিং ফ্রিজিং পয়েন্টটা T1, যখন প্রেসারটা P2 তখন যদি ফ্রিজিং পয়েন্ট T2 হয়। তাহলে এই হচ্ছে ফর্মুলা, যেখানে ডেল্টা এইচ বা ফিউশন হচ্ছে ফিউশনের যে করসপন্ডিং লেটেন্ট হিটটা, আর ডেল্টা ভি বার ফিউশনটা হচ্ছে ফিউশনের জন্য, মানে তোমার সলিড থেকে লিকুইড হচ্ছে আর কি, সেই ফিউশনের জন্য মোলার ভলিউমের চেঞ্জটা। এটা কত হবে? এইটা ইন্টু ডেল্টা ভি বার ফিউশন বাই ডেল্টা এইচ বার ফিউশন, এইটা। তাহলে এখান থেকে দেখো, তাহলে T2 সমান তুমি পেয়ে যাবে কত? T1 ইন্টু ই টু দি পাওয়ার P2 মাইনাস P1 ইন্টু ডেল্টা ভি বার ফিউশন বাই হচ্ছে তোমার ডেল্টা এইচ বার ফিউশন। এইটা বেশি করে তোমার করতে হবে, ঠিক আছে? আর এবারে ডেটাটা যখন বসাচ্ছ, দেখো তুমি তাহলে
প্রবলেমটা ছিল হচ্ছে তোমার ফাইন্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট 2 অ্যাটমসফিয়ার প্রেসার। এবারে প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার হয় তাহলে তোমার নর্মাল ফ্রিজিং পয়েন্ট, তার মানে যেটা দেওয়া আছে সেটা আমি এখানে বলি। দেখো এটা উচ্চ থাকবে সবসময়। P1টা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার যখন, তখন যে ফ্রিজিং পয়েন্টটা T1টা তুমি জানো সে 273 কেলভিন হয়। আর এবারে প্রেসারটা যখন T2 সেটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, তখন T2 কত তোমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার জন্য দেখো কি কি দেওয়া আছে না, মোলার লেটেন্ট হিট অফ ফিউশন এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এইটাকে এবার এটা 80 ক্যালোরি পার গ্রাম, তার মোলার করলে কি হবে, 18 গ্রাম পার মধ্যে তোমাকে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে কত হবে এটা, 80 ইন্টু 18, 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল হবে। মানে 1 মোল বরফকে জলে কনভার্ট করতে কিন্তু 80 ক্যালোরি হিট লাগে। মানে 1 গ্রাম জলকে বরফকে জলে কনভার্ট করতে যদি তোমার 80 ক্যালোরি হিট লাগে, তাহলে 1 মোল বরফকে জলে কনভার্ট করতে, লিকুইডে কনভার্ট করতে কত হিট লাগবে, 18 দিয়ে সিম্পলি গুণ হয়ে যাবে আর কি, এইটা, ঠিক আছে? আর এখানে একটা যেটা করি সেটা হচ্ছে এই যে তোমার এইটাকে না আমি লিটারে কনভার্ট করে দিই। তাহলে 80 ইন্টু 18, আচ্ছা ক্যালোরি থেকে লিটার অ্যাটমসফিয়ারে গেলে কি করতে হয় না, তোমার ওই 0.082 ডিভাইডেড বাই 1.987। এটা খুব স্বাভাবিক, ওই তুমি আর এর ভ্যালু থেকে বের করে ফেলতে পারবে। আর এর ভ্যালু হচ্ছে ক্যালোরিতে করলে 1.987 ক্যালোরি, আর লিটার অ্যাটমসফিয়ারে করলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার। তার মানে তুমি ক্যালোরি থেকে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে তোমাকে এইটা হয়ে যাচ্ছে, এইটা লিটার অ্যাটমসফিয়ার পার মোল হয়ে গেল। এইটা হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালুটা। আচ্ছা, ডেল্টা ডেল্টা ভি এর ভ্যালু কি হবে, ডেল্টা ভি বারের ভ্যালু কি হবে, ডেল্টা ভি বারের ভ্যালুটা কিছুই না, মোলার ভলিউম ফর দ্য লিকুইড মাইনাস মোলার ভলিউম ফর দ্য সলিড, এইটা। আচ্ছা, মোলার ভলিউম ফর দ্য লিকুইড কি না, তোমার মোলার মাসকে তুমি ভাগ করো লিকুইডের মোলার মাস, এটা 18, তাকে তুমি ভাগ করো হচ্ছে তোমার মানে ওটা কি হচ্ছে মানে মাস বাই ডেনসিটি, মানে মোলার মাস বাই ডেনসিটি। তাহলে মোলার মাস বাই ডেনসিটি, আচ্ছা এক লাইন লিখতেও পারি আমি এটা, এটা হচ্ছে তোমার মোলার মাস বাই ডেনসিটি অফ লিকুইড মাইনাস মোলার মাস ইন্টু ডেনসিটি অফ সলিড, এটা। তাহলে দেখো এটা তুমি যদি এমটা অলরেডি 18 গ্রাম পার মোল লিখে দাও, তো এটা কত হবে তোমার, লিকুইডটা বলে দেওয়া আছে, লিকুইডের ডেনসিটি বলে দেওয়া আছে হচ্ছে তোমার 0.9 না 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে তোমার ডিভাইডেড বাই 1/1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মাইনাস 1/0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এইটা। এইটা তোমার হয়ে যাবে দেখো কত, যে তোমার এই গ্রাম গ্রাম কেটে চলে যাবে, তার মানে সেন্টিমিটার কিউব পার মোল হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে 18 ইন্টু 1/1 একবার 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1/0.9 এত সেন্টিমিটার কিউব পার মোল হয়ে যাবে। হ্যাঁ, একে আবার 10⁻³ দিয়ে গুণ করলে তোমার লিটার পার মোল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে তুমি যদি একটু করো তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তোমার, এটা মানে ডেল্টা ভিবারটা হয়ে যাচ্ছে তোমার 18 ইন্টু 1 মাইনাস 1/0.9, এইটা
ইন্টু 10⁻³ লিটার পার মোল। এটা হচ্ছে মোলার ভলিউমটা বেরিয়ে গেল। তাহলে এবারে দেখো এখানে এবার সব ডেটা তোমার কাছে আছে, বসিয়ে দাও। স্যার হ্যাঁ বলো। স্যার মোলার ভলিউমের চেঞ্জটা নেগেটিভ আছে। হ্যাঁ হবে, তাই তো। বরফ থেকে জল গেলে, এই সলিড থেকে লিকুইডে গেলে কি হয়, ভলিউম কমে তো, হ্যাঁ তাই না? সেখানে তো এটা নেগেটিভই হবে তো, হ্যাঁ স্যার। তাই না? মানে তুমি দেখো তো তোমার এ তো বরফ তো জলে ভাসে, তো বরফ জলে কেন ভাসে? তার কারণটা হচ্ছে যে বরফের ডেন্সিটি জলের থেকে কম বলে। তাহলে যদি তোমার বরফের ডেন্সিটিটা জলের থেকে কম হয়, তাহলে তার করসপন্ডিং বরফের ভলিউমটা মানে বেশি হবে, লিকুইড ভলিউমটা কমে যাবে, তাহলে ডেল্টা ভিটা নেগেটিভ হবে। তাহলে জলের ক্ষেত্রে তো আগেও বলেছি না, যে জলটা হচ্ছে এক্সেপশনাল, তার ক্ষেত্রে ডেল্টা ভিটা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তুমি ক্যালকুলেট করে দেখলে নাকি যে এটা কত নেগেটিভ হলো, কিন্তু উত্তরটা মানে এটা বের করেছো, এইটা ক্যালকুলেশন করে? হ্যাঁ স্যার বার করেছি। ডেল্টা ভিবারটা হচ্ছে -1.8 × 10⁻³ -1.8 ইন্টু 10⁻³ লিটার পার মোল, তাই তো? হ্যাঁ স্যার। এইটা তো ভালো। আর এখানে এইটাকে ক্যালকুলেট করেছো নাকি, ডেল্টা এইচ বার ফিউশনটাকে ক্যালকুলেট করে ফেলেছো নাকি? না স্যার ওটা বলছি। ঠিক আছে, তো করে নেবে। তাহলে এবারে দেখো, জাস্ট বাকি কিছুই না, আমি সব কিছু হচ্ছে তোমার মানে এ করে ফেলেছি, মানে সবকিছু তোমার মানে যা যা ডেটা লাগবে সেই ডেটাকে সব পাশে লিখে দেওয়া হয়েছে, এখানে জাস্ট বসিয়ে দেওয়া। আর T1 এর জায়গায় তুমি জাস্ট বসাচ্ছ 273 কেলভিন, এটা বসালে ইন্টু e⁻ P2 - P1 একবারে বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার হয়ে গেল, মানে 2 অ্যাটমসফিয়ার - 1 অ্যাটমসফিয়ার করে তোমার 1 অ্যাটমসফিয়ার হয়ে গেল। ডেল্টা ভিবার ফিউশনটা হচ্ছে ও যেটা করেছে তোমার 1.8 × 10⁻³ 1.8 ইন্টু 10⁻³ 1.8 ইন্টু 10⁻³ হ্যাঁ ঠিক আছে, লিটার পার মোল। আর এইখানে ডেল্টা এইচ ফিউশনটা স্যার হচ্ছে 59.426 লিটার অ্যাটমসফিয়ার মোল। 59 পয়েন্ট 426 আচ্ছা 426 বলো, তারপরে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। এটা তাহলে দেখো সব সময় না যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করার সময় একদম ডেটাগুলোকে উইথ প্রপার ইউনিট তুমি বসাবে। প্রপার ইউনিট বসালে দেখো, এই দেখো খেয়াল করে দেখো, এই লিটার কেটে গেল, এই মোল ইনভার্স কেটে গেল, এই অ্যাটমসফিয়ার কেটে গেল, তাহলে যে কোনো এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি ইউনিটলেস নাম্বার হবে। তা তুমি দেখো এটা একদম ইউনিটলেস নাম্বার পেয়েছো। আচ্ছা ডেটা ভিউয়ার ফিউশনটা, সরি এটা তো মাইনাস, তাই না? ডেটা ভিউয়ার ফিউশনটা তো একটা মাইনাস ছিল, সেখানে এখানে একটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডেল্টা ভিউয়ার ফিউশনটা, এটা তো তোমাকে উইথ নেগেটিভ সাইন তোমাকে বসাতে হবে, তাহলে ডেল্টা ভিউয়ার ফিউশনটা এটা মাইনাস হবে। তাহলে এই যে e⁻-1.8 × 10⁻³ / 59.426, আর তার আগে 273 কেলভিন আছে, করে টিটা কত হবে বের করে ফেলতে পারে। দেখো তো ক্যালকুলেট করে কত বেরোলো এটা। কত হচ্ছে বলো তো? হ্যাঁ বলো। এটা মানে আগের দিনে আপনি যে ক্লাসিক্যাল ইকুয়েশনটা বলেছিলেন, এখানে ডিরেক্ট ওই ln t/t স্টারটাকে লাস্টে হচ্ছে না না, আমি সেটা বললাম তো, দেখো এই, আরে বাবা অ্যাপ্রক্স দেখো না, তোমার বলছি অ্যাপ্রক্সিমেশনটা লোকে কল, এবারে অ্যাপ্রক্সিমেশনটা আমি ইউজুয়ালি করবো না কেন? কারণ আমার তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর যদি থাকে তাহলে আমি তো ক্যালকুলেশনগুলোকে করতে পারবো। এবার লোকে কি করে, অনেক সময় ক্যালকুলেশন থেকে সহজ করার জন্য লোকে অ্যাপ্রক্সিমেট করে। ওই আমি মনে আছে লগটাকে এক্সপোর্ট করে সেটাকে লিনিয়ারাইজ করে তুমি একটা ফাইনাল ফর্ম তুমি বের করে ফেলতে পারলে। তুমি এই যেভাবে করলাম এটা করবে, আর ওই অ্যাপ্রক্সিমেশনটা করে সেটা করবে, তবে রেজাল্টের মধ্যে দেখবে সামান্যই ডিফারেন্স হবে, খুবই অল্প একটা ডিফারেন্স হবে। হ্যাঁ, তাহলে আমি যদি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, তাহলে আমি অ্যাপ্রক্সিমেশনগুলোকে করবো না। ঠিক আছে? হ্যাঁ, করে দেখলে কত বেরো? স্যার 272.727। 272.727, জাস্ট বোঝার চেষ্টা করো যে এমনিতে হচ্ছে 273,
আর এখন বেরোলো হচ্ছে মানে মানে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে, এবার প্রেসারটা পাল্টে হয়ে গেল কত 272.727, তার মানে একটু সামান্যই তোমার ফ্রিজিং পয়েন্টটা কমেছে, এটা সামান্যই কমেছে। তার ফ্রিজিং পয়েন্ট কিন্তু সামান্যই কমে। এবারে তুমি খেয়াল করো যে ওই যেটা বলছিল যে যখন আমি ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন সেটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে একটা রেজাল্ট বের করেছিলাম, হ্যাঁ, তাহলে তার সঙ্গে মানে ওইখানে কিন্তু ওইটা ধরে নেওয়া হচ্ছে যে টি মাইনাস টি স্টার অর্থাৎ ডেল্টা টি অর্থাৎ ফ্রিজিং পয়েন্টের যে চেঞ্জ আর সেটা হচ্ছে অরিজিনাল যে ফ্রিজিং পয়েন্ট তার তুলনায় অনেক অনেক কম। তো অনেক অনেক কম সেটা ধরে নিয়ে তুমি অ্যাপ্রক্সিমেশনটাকে করেছিলে, করলে দেখবে দুটো রেজাল্টের মধ্যে খুব বেশি তফাৎ তোমার হবে না। ঠিক আছে, কিছুই না। তোমার ওইখানে যে একটা যেটা কথা হচ্ছে যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা ও যেটা বলছে আমি সেটা বলেই দিই। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাপ্রোচে কি করা হচ্ছে না, দেখো ডেল্টা টিটা অর্থাৎ ফিল পয়েন্টের চেঞ্জটা, যে ডেল্টা টিটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি টি মাইনাস টি স্টার, এইটা সেটা কত হয় না ডেল্টা ভি বার ফিউশন বাই ডেল্টা এইচ বার ফিউশন, এইটা ইন্টু ডেল্টা পি, এখানে একটা টি স্টার থাকবে, হ্যাঁ, নর্মাল যে ফ্রিং পয়েন্ট থাকবে ইন্টু ডেল্টা পি, এইটা। আচ্ছা, এবারে তাহলে এখানে বসানো যাক, তো বসা কি হবে, এটা হচ্ছে 273 কেলভিন। আচ্ছা, এবারে ডেল্টা ভি বারটা হচ্ছে -1.8 ইন্টু 10⁻³ লিটার পার মোল, এইটা। ডেল্টা এইচ বার ফিউশনটা ও করে দিচ্ছে বলে আমি করে দিচ্ছি 59.426 লিটার অ্যাটমসফিয়ার পার মোল, আর প্রেসার ডিফারেন্স হচ্ছে 2 - 1 মানে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, দেখো তো এটা কত বেরিয়েছে, করো এই ক্যালকুলেশনটা কত করে আমায় বলো কত হলো, করে বলো কত বেরোচ্ছে। Sir, -8.269 to 10⁻³ -8.2 69 ইন্টু into 10⁻³। -3, তাহলে এবার টিটা কত হবে, টিটা হচ্ছে টি স্টার মাইনাস এটা 8.269 ইন্টু 10⁻³ এইটা, আর টি স্টার হচ্ছে 273 কেলভিন মাইনাস 8.269 ইন্টু 10⁻³ কেলভিন। এবার এটা করে দেখো কত বেরোচ্ছে, বলো কত বেরোচ্ছে। 272.99, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক করে বলছো তো? আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, যাকে মানে এইখানে দেখো এইভাবে করলে বেরোচ্ছে 270.7 বা 73, আর এইভাবে করলে বেরোচ্ছে হচ্ছে 272.99। তাহলে তুমি জাস্ট মানে আগের যেটা অ্যাপ্রোচ, এই আগের অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্রক্সিমেশন ছাড়া, এই অ্যাপ্রক্সিমেশন ছাড়া যে রেজাল্টটা সেটা হচ্ছে তোমার কারেক্ট রেজাল্ট, মানে বেটার রেজাল্ট দেন হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে যে রেজাল্টটা সেটার তুলনায় আর কি। ঠিক আছে, এবং দেখো এই রেজাল্ট ফাইনাল রেজাল্টের মধ্যে ডিফারেন্সটা কিন্তু ভীষণ ভীষণ কম, একটা 272.99 হলো আর হচ্ছে 272.727 হলো। তাহলে তুমি যখন ক্যালকুলেটর ব্যবহার করার তোমার যখন সুযোগ থাকবে তখন হচ্ছে এই লগ বা এক্সপোনেনশিয়াল ইত্যাদি ক্যালকুলেট করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না।
তখন তুমি সার্টেনলি হচ্ছে এইরকম করে করবে। হ্যাঁ বলো। স্যার প্রথমটা তো আমার 272.99 এসেছিল। এইটা আমার মনে হচ্ছে তাই, মানে এখানে এই যে ডেটাটা এটা একবার করে দেখো তো তুমি। অ্যাকচুয়ালি আমি পয়েন্টের পরে 3টে ঘর পর্যন্ত নিয়ে করেছি প্রত্যেকটা ক্যালকুলেশন। ওটা যদি পুরো অ্যাপ্রক্সিমেশন যেটা পুরোটা আছে পুরোটা নিয়ে ক্যালকুলেশন করলে 99 আসে। না না, পুরো নিয়েই করবে, কারণ আমি তো ওই সামান্য চেঞ্জটাই দেখতে চাইছি, 277.99 এরকমই আসছে না এটা। মানে হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে তুমি যদি কোনো অ্যাপ্রক্সিমেশন না করো তাহলে এরকমই আসে। আমি এইটাই হচ্ছে কথা, এটা হচ্ছে আমার এটাই হওয়া উচিত ছিল। যে দেখো, ওই যে তুমি আগে যে প্রশ্ন করলে না, যে যদি অ্যাপ্রক্সিমেশনটা করে করি তাহলে কি হবে আর না করলে কি হবে, দেখো দুটো দেখো আলটিমেটলি একই বেরোচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ln 1+x-টাকে আমি জাস্ট x হিসেবে যে অ্যাপ্রক্সিমেশনটা করেছিল আগে ক্লাসে, সেই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ দেখো এখানে সত্যি সত্যি টেম্পারেচারের চেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ কত, 273 হওয়ার কথা ছিল, তার বদলে হলো 272.9। তার মানে কি, ডেল্টা টি এর ভ্যালুটা মাত্র 0.01। তাহলে মাত্র 0.01 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব ইত্যাদি টার্মগুলো কি এত ছোট হয়ে যাবে, ওটা সেফলি নেগলেক্ট করতে পারো। সেফলি নেগলেক্ট করলে তোমার উত্তরটা ওই দুটোর ক্ষেত্রে একই বেরোবে। ঠিক আছে, বোঝা গেল? তাই যে দুটো ক্ষেত্রে দেখো একই উত্তর বেরিয়েছে। হয়েছে? ঠিক আছে সলেমান? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, কোন কিছু না। আচ্ছা, এবার পরের প্রবলেমটা দেখো, বলছে ফাইন্ড দ্য বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার at 5 atmosphere pressure. Boiling point of pure water at 5 atmosphere pressure given latent heat of vaporization 540 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এই যে পরের প্রবলেমটা, আচ্ছা তোমাকে যেটা বলেছিলাম যে প্রথমেই যেটা জিনিসটা ঠিক প্রবলেম, মানে প্রবলেম টু তো না, সলিউশন টু। আচ্ছা, প্রথমেই যে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোন ফর্মুলা তুমি ব্যবহার করবে সেটা সম্বন্ধে তোমার প্রথমে একটা ধারণা থাকবে। দেখো, নর্মালি ক্ল্যাপেরন ইকুয়েশন সবসময় সত্যি, কিন্তু ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন হচ্ছে কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য সত্যি। মানে লিকুইড থেকে ভেপার হচ্ছে বা সলিড থেকে ভেপার হচ্ছে, অর্থাৎ বয়লিং পয়েন্ট, তারপরে তোমার হচ্ছে ভেপর সাবলিমেশন পয়েন্ট ইত্যাদির ক্ষেত্রে তুমি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করবে। আর ফ্রিজিং পয়েন্টের জন্য ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে ব্যবহার করবে। মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু বেসিক্যালি তোমার ক্ল্যাপেরন ইকুয়েশনের প্রবলেম। ঠিক আছে, তাহলে এবারে ক্ল্যাপেরন ইকুয়েশনে তুমি কি করবে না, ইন্টিগ্রেটেড ফর্ম দিয়ে জাস্ট আমি স্টার্ট করছি। তাহলে ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশনটা কি? আগে তো এগুলো ডেরিভেট করে দিয়েছিলাম, এখানে একদম ফাইনাল ফর্মটাকে নিয়ে শুরু করবো। ইন্টিগ্রেটেড ফর্ম অফ ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্ল্যাপেরন ইকুয়েশন। দেখো, ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশনটা আমি এইটা দিয়ে বলি, মানে কোনো অ্যাপ্রক্সিমেশন ইত্যাদি ছাড়া আর কি। ln p2 বাই p1, এটা কত হয়? এটা হচ্ছে ডেল্টা এইচ বার। এখানে লিকুইড থেকে যেহেতু ভেপার হচ্ছে, তাহলে প্রসেস হচ্ছে ভেপোরাইজেশন প্রসেস, তাহলে মোরাল এনথালপি অফ ভেপোরাইজেশন ডিভাইডেড বাই আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এইটা তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে তোমার বেসিক্যালি T2 টা। তাহলে আমি এক কাজ করি, এটাকে 1/T2 মাইনাস 1/T1 আমি এইটা যদি করে দিই, তাহলে এইটা মানে আমি এইটাকে রাখছি কিন্তু একটা মাইনাস সাইন করে নিয়েছি, সেটাকে আমি মাইনাস করে দেবো বলে এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি, এটা করলে আর এন, এই P2 বাই P1 টাকে তুমি P1 বাই Q করে দাও বাই ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন। এইটা তাহলে 1/T2 টা প্রথমে বের করে নিই, এটা হয়ে যাবে 1/T1 প্লাস আর ln এই P1 বাই P2। স্যার বলো। বলছি এটা তো ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন। হ্যাঁ, ও এটা 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 লেখা ভুল হয়েছে। ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন সেটাই লাগবে। ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন ঠিকই বলেছি। তাহলে আমি প্রথমে এই 1/3টাকে ক্যালকুলেট করে তারপর আমি তার ইনভার্সটাকে করে দেবো। তার মানে T2 যদি আমি, আচ্ছা আমি ফাইনাল ফর্মুলাটাকে করে দিই, তাহলে 1/T1 প্লাস আর ln
P1 বাই P2 বাই হচ্ছে তোমার ডেল্টা H বার ভেপোরাইজেশন টু দি পাওয়ার -1। এটা এবারে দেখ সব ডেটা তোমার বলে দেওয়া আছে, বা তুমি ক্যালকুলেটারে করবে তো। আচ্ছা 1 বাই, দেখো তোমার নর্মাল মানে যখন প্রেসার 1 অ্যাটমসফিয়ার, মানে যে ডেটাগুলো দেওয়া থাকছে তোমার বেসিক্যালি যখন প্রেসারটা তোমার 1 অ্যাটমসফিয়ার, তখন যে বয়লিং পয়েন্ট আছে T1 সেটাকে 373 কেলভিন এইটা। আর তোমাকে বের করতে বলে যে কোন প্রেসারে জানো, 5 অ্যাটমসফিয়ার। তাহলে P2টা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার, P2 5 অ্যাটমসফিয়ার। আর এনথালপি অফ ভেপোরাইজেশনের ভ্যালু তোমার বলে দেওয়া আছে, ঠিক আছে। এনথালপি অফ ভেপোরাইজেশন যেটা 540 ক্যালোরি পার মোল। 540 ক্যালোরি মোলটাকে তুমি এক কাজ করো, আচ্ছা ওটা কোনো অসুবিধা নেই, 540 ক্যালোরি পার মোল থেকে আর এর ভ্যালুটা সেই ইউনিটে বসাবো, তাহলে আমার হয়ে যাবে। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, আগের ক্ষেত্রে ভলিউমটাকে তোমাকে লিটারে বসাতে হচ্ছিল, প্রেসারটা কিন্তু অ্যাটমসফিয়ারে ছিল, সেই জন্য আমার ডেল্টা এইচ থেকে লিটার অ্যাটমসফিয়ার নিয়ে দরকার ছিল, তবে সেটা ইউনিটে হচ্ছিল। এখন কিন্তু লাগবে না, দেখো খেয়াল করে এটা কত 1 বাই 273 কেলভিন হয়ে গেল, প্লাস আর এর ভ্যালুটা 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোলই তুমি রাখো। তারপরে ln P1 বাই P2 অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই 5 অ্যাটমসফিয়ার যখন তুমি করছো, ওটা তো অ্যাটমসফিয়ার গুলো লগের ভেতরে অটোমেটিক্যালি কেটে যাবে, লগ ইউনিট নাম্বার হয়, এটা হলো ডিভাইডেড বাই স্যার 1p73 হ্যাঁ হ্যাঁ 373 হ্যাঁ স্যার 373 এটা এটা হলো। আর এখানে থাকছে কত ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন যেটা, সেটা হচ্ছে তোমার 540 ক্যালোরি পার মোল। এইটা এটা হলো, এই পুরোটা তার পাওয়ার হচ্ছে -1, ঠিক আছে। বুঝলো এইটা, তাহলে এবারে ক্যালকুলেশনটাকে বলো কত হচ্ছে। দেখো এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, তুমি এই দেখো এইখানে কি হচ্ছে না, তোমার এই কেলভিনটা উপরে যে কেলভিন ইনভার্স, কিন্তু পুরোটা আবার ইনভার্স হয়ে গেলে একটা কেলভিন অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যাটমসফিয়ার লগের ভিতরে কেটে গিয়ে ইউনিটলেস হয়ে যাবে, মোল ইনভার্স কেটে গেল, ক্যালোরি কেটে গেল। তাহলে এখানে এইটা কেলভিনটা উপরে চলে গেলে কেলভিন ইনভার্স, এটা অলরেডি কেলভিন ইনভার্স আছে, তাহলে পুরোটার পাওয়ারটা আবার যখন ইনভার্স করবে উত্তরটা তোমার কেলভিনে বেরোবে। হ্যাঁ, তাহলে একবারে উত্তরটা কত হচ্ছে তুমি দেখে নাও, দেখে বলো। স্যার সেকেন্ড প্রবলেমে যে কোশ্চেনটা দেখাবে ফাইন্ড দ্য বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এট 5 অ্যাটমসফিয়ার প্রেসার। স্যার এখানে তো ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে, তাহলে ওটা তো আমাদের ও সরি, ক্যালোরি পার গ্রামে আছে, ও সরি ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে, তাহলে ওখানে 18টা দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট। হ্যাঁ, এটা ক্যালোরি পার মোলে নয়, ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে, আমারই ভুল হয়েছে, এটা ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে। তাহলে আমি একবার লিখে দিচ্ছি, 540 ইন্টু 18 ক্যালোরি পার মোল হয়ে যাবে, 540 ইন্টু 18 ক্যালোরি পার মোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা 18 গুণ হবে, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে। তুই আগের দিন জ্যামের ক্লাস করতে আসিনি কেন? শরীর খারাপ ছিল, জ্বর ছিল, জ্বর হয়ে গেল, তারপরে class হ্যাঁ। আর এ অফলাইন ক্লাসে আসছে না কেন? স্যার আমার অফলাইন ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, আমি জার্নি করতে পারি না, ওই জন্য আগের দিন মানে আপনার ওখান থেকে বাড়ি আসার পর থেকে আমার সেই শরীর খারাপগুলো এখনো ঠিক হয়নি। চুপ কর, মরে গেল একবার, ফুলের গায়ে মুচ্ছে যাচ্ছে একবার। কেন অফলাইন একদিন ক্লাস করলি তো? হ্যাঁ তো স্যার কি স্যার আমি তো অনলাইনে শিফট করতে পারবো স্যার, না অনলাইনে তো কি, ভালো। না সে তো ঠিক আছে, কিন্তু তোর ক্লাসটা করতে গিয়ে খারাপ লাগলো? না না স্যার একদমই
তাহলে অফলাইনে ক্লাস করলে একটা অন্য রকমের পড়ানোর স্পিরিট থাকে, একটা ইন্টারাকশন হয়, দেখা সাক্ষাৎ হয়। কি যে সব অনলাইন 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 করি না, অত গত হয়ে গেলে কি করে হবে? বাকি টিচারদের ক্ষেত্রে তো বেশ অফলাইনে যেতে পারছি, শুধু আমার ক্ষেত্রেই পারছি না নাকি? গড় রেখে খরা সব। না স্যার, আমার সবই অনলাইন, শুধু একটা অফলাইন, সেটা বিরাট জেলা। এ করে। ঠিক আছে, তুই একটা এ করো, হোয়াটসঅ্যাপ করে রাখ, আমি দেখছি। ঠিক আছে স্যার। না না, একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। এবারে জ্যামে আমার কাছ থেকে ফার্স্ট হয়েছে, ফোর্থ হয়েছে, নাইন্থ হয়েছে, 10th হয়েছে। হ্যাঁ, মানে উদিতি কি পরিশ্রম করতো এ করে। হ্যাঁ, উদিতি আমার কাছে সব করতো, তারপরে ও তো যাদবপুরে, ওদের তো অনেক আগে আগে সব পড়ানো শেষ হয়। যাদবপুর প্রেসিডেন্ট ওদের হচ্ছে 6 সেমিস্টার পর্যন্ত পড়তেই হয় না। ওদের যেহেতু ক্যালকাটায় এবং ওদের দুটো সিলেবাস একসাথে ওরা করে, ওদের 4th সেমিস্টারের মধ্যে সব শেষ হয়ে যায়। হ্যাঁ, সেই উদিতি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে 9th হয়েছিল। একদম আমাদের বাড়ির মানে একদম পাড়াতে বাড়ি আর কি ওর। হ্যাঁ, ওর মা স্কুলে পড়ায়, বাবা ওই ইঞ্জিনিয়ারিং চাকরি করে, ওরা এ করে। এবারে সেখানে ওই তো মানে ওরা পরিশ্রম করছে, আর তোরা তার করেসপন্ডিং পরিশ্রমই করছি না। সব ভেবেছে যে এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, ওরা ভাবছে ওই ইয়ে কি বলে তোর এই কেম একাডেমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বলে ভাবছে ওরা সব কেম একাডেমির প্রোডাক্ট নাকি। আর বাবা কেম একাডেমি 2-4টা পরীক্ষা নেবে, আর আমরা তো এবারে একদম ভীষণ সিনসিয়ারলি এই তো শুক্রবার পরীক্ষা নেওয়া আছে। হ্যাঁ, তুই ক্লাসটা করলি তো, 2-1টা ক্লাস তো করেছিস, ক্লাসটা করে কি বুঝলি? ঠিক করে করলি? হ্যাঁ স্যার, ক্লাস করে ভালো লেগেছে। জামিনের ক্লাস করে তোর কেমন লাগে, কি বুঝছিস? হ্যাঁ স্যার, একটা জিনিসগুলো সেটা হচ্ছে আমাকে আরো অনেক কিছু করতে হবে। আমার অনেকটা জায়গায় একটু মানে ফার্স্ট সেমিস্টারে কিছু জায়গায় একটু ডাউটস না আছে, তোর তো সেগুলো ডাউট, আমার সে একটু কিন্তু আমি তো সেইগুলো ক্লিয়ার করে দিচ্ছি তো, আমি তো একটা প্রপারলি হ্যাঁ সামারাইজ স্যার, করে দিচ্ছি। আমি থিওরির কথা বলছি। এখন হুম। থিওরিতে আমার কিছু জায়গায় প্রবলেম আছে, মানে আমার তো সেসব না পড়া না, হয়নি, সেটা তোকে ঠিকভাবে পড়া হয়নি, বারবার তো তোকে সেগুলো আবার বলছি বলে করছি। নয়, তোকে বলছি বলে নয়, যে বাকি যে আরো সব ছেলে মেয়ে আছে, জ্যাম ব্যাচে পার্টিকুলারলি এবারে কম ছেলে ভর্তি হয়েছে। অন্যান্য বারে মানে প্রচুর ছেলেরা ভর্তি হয়, এবারে জানি না খুব কম ছেলে ভর্তি হয়েছে। কম ছেলে ভর্তি হওয়ার কারণটা হচ্ছে ওই যে তোর ওই অ্যাচিভার সার্কেল, তারপরে তোর কেম একাডেমি, ওরা কি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারের লোকের মানে ভর্তি হতে যাচ্ছে এমনি নর্মাল পড়ার জন্য, তারা ওখানে ভর্তি করেছে। এটা ছেলে ধরা টাইপের ব্যাপার আর কি। হ্যাঁ, জিনিসটা ওরকম করে করলে তো হবে না। মানে অ্যাকচুয়ালি লেখাপড়াটা শেখাচ্ছে কারা তোমাদের বুঝতে হবে আর কি। হ্যাঁ, এবং মানে লেখাপড়া শুধু শেখাচ্ছে কিছু না, এবং ভীষণই প্রফেশনাল। এবারে পরীক্ষা টরীক্ষা হ্যাঁ সবই নেওয়া হবে। গতবারে পরীক্ষা পরীক্ষা নিয়ে আমি অত গুরুত্ব দিলাম না, নর্মালি গুগল মিটে পরীক্ষা দিত ছেলেরা। হ্যাঁ, সে তার একটা নিজস্ব একটা তাই ছিল, তার মতো করে ঠিক আছে, আমার কি ভালো করেছে, এটা অসুবিধা কিছু নেই আর কি। যারা ভালো তারা বেশি ভালো করে। হ্যাঁ, মিশনের ছেলেরা তো মানে রহরা কলেজে প্রায় 11-12 জন পেয়েছে। হ্যাঁ, তারপরে তোমার বেলুড়ের ছেলেরা আছে, সব তো ওগুলো তো আছে। কিন্তু সেটাই বলছি, আমাদের কেমন একটা আগে জানি না, একটু ছাত্র সংখ্যা একটু বেশি, মানে বেশি জয়েন করেছে 50-এর মতো। অনেকদিন পরে দেখলাম 50টা ছেলে ক্লাসে জয়েন করলো। হ্যাঁ, আমি জানি না মানে কি অসুবিধা হয়, কি কেন হয়, ইত্যাদি ইত্যাদি। সব ক্লাস ঠিক ঠিক করে করতে হবে। জ্যামের ক্লাসগুলো মানে প্রফেশনালি জ্যামের ব্যাচে ভর্তি হয়ে সমস্ত ক্লাসগুলো করতে হবে, তার পরীক্ষা নিতে হবে। তারপরে তারপরে তুমি দেখো না সাকসেসটা তুমি পাও কি পাও না। তুমি কিছুই করবে না, ক্লাস ঠিক ঠিক করে করবে না, জ্যামের কাজ ঠিক ঠিক করে করবে না, পরীক্ষা ঠিক ঠিক করে দেবে না। হ্যাঁ, অথচ তুমি মনে করছো যে তুমি সাকসেস হয়ে যাবে। আর বাবা, আগে যা হয়েছে হয়েছে, গত সেমিস্টারে বিশাল বড় সিলেবাস ছিল, এবারই তো গোছাতে হবে, এখনো তো প্রায় অর্ধেক সময় বাকি আছে। এই সময় তো ভীষণ সুন্দর করে গোছাতে স্যার হবে। হ্যাঁ, 0.00235 কেলভিন। কত? স্যার এখানে 1/T2 হবে না স্যার? আমি তো T2 দিয়েছি, মানে T2 = 1/T1 লিখেছেন, ওটা T আছে, টু দি পাওয়ার মাইনাস হয়ে যাবে। টু দি পাওয়ার -1টা করেছো? না স্যার, করছি। টু দি পাওয়ার -1টা করো। 425.567 এরকম আছে। এত 425 পয়েন্ট কত? স্যার 425 আসছে। হ্যাঁ 400 স্যার, 425 পয়েন্ট। 425 কত? 425.177 177। 177 ঠিক আছে, তাহলে দেখো স্যার আমার 532 এলো। 425 পয়েন্ট তো। হ্যাঁ স্যার। ও ঠিক আছে, ওইটা ওই মানে ওর জন্য কিছু মানে যে বেসিক্যালি হচ্ছে দেখো 373 কেলভিন ছিল নর্মাল বয়লিং পয়েন্ট। হাই অ্যাটমসফিয়ার প্রেসার বাড়ালে তাহলে বয়লিং পয়েন্টটা কিন্তু অনেকটা বেড়ে গেল। মানে ফ্রিজিং পয়েন্ট কিন্তু অনেক কম কমে, বয়লিং পয়েন্ট কিন্তু অনেক বেশি বাড়ি। তাই যে প্রেসার কুকারে
তাহলে প্রেসার কুকারে এই যে যে প্রিন্সিপালটা আর কি, যে তুমি প্রেসার কুকারে প্রেসারটাকে বাড়িয়ে ফেলছো বলে বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, আর বয়লিং পয়েন্ট বেড়ে গেলে তার করসপন্ডিং জিনিসপত্র তাড়াতাড়ি সেদ্ধ হতে। তো দেখো এই নিউমেরিক্যাল প্রবলেমটা করে তুমি মোটামুটি ভাবে বুঝতে পারছো যে যদি মানে 1 অ্যাটমসফিয়ার নর্মাল প্রেসারটা হয়, প্রেসার কুকার যদি প্রেসারটা তুমি 5 অ্যাটমসফিয়ার পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে অ্যাকচুয়ালি তোমার বয়লিং পয়েন্টটা কোথায় পৌঁছে গেছে। দেখো বয়লিং পয়েন্ট এই পার্টিকুলার কেসে অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, দেখা গেল? তাহলে তাহলে যে যে দুটো নিউমেরিক্যাল প্রবলেম ছিল সেটা তোমাদের অসুবিধা ছিল বলছিল, সেটা আমরা করে ফেলাম। হ্যাঁ, ঠিক আছে, এবারে তাহলে পড়াই। আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমি মূলত আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম। আচ্ছা, প্রেসার ভার্সেস টেম্পারেচার যে ফেজ ডায়াগ্রামটা, এইটা আমি 3টে সিচুয়েশনে করব। তাহলে প্রথমে করব হচ্ছে জলের জন্য, তারপরে করব কার্বন ডাইঅক্সাইডের জন্য, তারপরে করব সালফারের জন্য। এই তিনটেই তোমাদের সিলেবাস আছে, সেই 3টে জিনিস আমাকে করতে হবে। আচ্ছা, এই প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম করার জন্য গভর্নিং ইকুয়েশনটা, এই গভর্নিং ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন। মানে যে ইকুয়েশনটা সাহায্য নিয়ে তুমি অ্যাকচুয়ালি এই প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রামগুলো আঁকবে, সেটা হচ্ছে তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন। ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, ক্ল্যাপেরন ইকুয়েশন এই ফর্মটাকে মনে রাখো, যে বলছে যে ডিপি বাই ডিটি, এইটা সেটা হচ্ছে ডেল্টা এস বার ফর ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন, ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন, এইটা। আচ্ছা, এবারে যদি আমি ধরো এই ইকুইলিব্রিয়ামটার কথা কনসিডার করি, জল সলিড অবস্থায় আছে মানে বরফ, সেখান থেকে জল লিকুইড অবস্থায় আসছে, অর্থাৎ জলে আসছে, মানে জল লিকুইড অবস্থায় আসছে, অর্থাৎ আমি ফিউশন প্রসেসটাকে কনসিডার করছি। তাহলে এইটা হচ্ছে, এইটার জন্য তোমার কি হচ্ছে না, এইটার জন্য দেখো ফর দিস ইকুইলিব্রিয়াম ডিপি বাই ডিটি, এইটা এটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম এইটা, সেটার জন্য তুমি কি লিখবে না, ডেল্টা এস বার ফিউশন বা ডেল্টা ভি বার ফিউশন, ডেল্টা এস বার ফিউশন বাই ডেল্টা ভি বার ফিউশন, এরকম হচ্ছে। এবারে ডেল্টা এবার ফিউশন যেটা, মানে ডেল্টা তুমি যদি মানে একটা টিপিক্যাল সিচুয়েশনে বলি, মানে জলের জন্য হলে তো জিনিসটা তুমি করতেই পারবে, মানে জলের জন্য এটা কতটা হয় আমি বলে দিই। দেখো, ডেল্টা এস বার ফিউশনটাকে তুমি যদি ডেল্টা এইচ বার ফিউশন বাই ফ্রিজিং পয়েন্ট, মানে এনট্রপি অফ ফিউশনটা কি, এনথালপি অফ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্ট ইন্টু ডেল্টা ভি বার ফিউশন, এটা করো, তাহলে এইটার নিউমেরিক্যাল ভ্যালু, মানে টিপিক্যাল নিউমেরিক্যাল ভ্যালুটা কেমন হবে খেয়াল করে দেখো। তাহলে ডেল্টা এইচ বার ফিউশনটা আমার মোটামুটি ভাবে হচ্ছে সরি 80, এটা হচ্ছে তোমার মোটামুটি ভাবে 80 ইন্টু 18 ইন্টু, কাজ করো এটা, মানে মানে 80 ইন্টু 18 এটা হয়ে যাবে ক্যালোরি পার মোলে, তাকে তুমি 0.082 বাই 1.987 দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে যাবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল হয়ে যাবে। মানে আমি কি করলাম, মানে লেটেন্ট হিট অফ ফিউশন তো 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম হলে তাকে 18 দিয়ে গুণ করলে তোমার 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল হয়ে যাবে।
তাকে তুমি লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে, এবারে যেহেতু 1.987 ক্যালোরি মানে 0.083 লিটার অ্যাটমসফিয়ার, তাহলে সেই মতো করে পুরো জিনিসটা এটা হলো। আচ্ছা, ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে 273 কেলভিন। আচ্ছা, এবারে এই সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য যে মোলার ভলিউমের চেঞ্জটা, দেখো এই মোলার ভলিউমের চেঞ্জটা অ্যাপ্রক্সিমেটলি এখানে যেমন ক্যালকুলেট করা হয়েছিল 1.2 × 10⁻³ লিটার টু দি পাওয়ার -1 এরকম টাইপের। মানে এটা তুমি যদি এটা টিপিক্যাল ভ্যালুটাকে লেখ, তাহলে ধরো এটা টিপিক্যালি হচ্ছে মাইনাস, এই আমি অ্যাপ্রক্সিমেটলি 2 × 10⁻³ লিটার পার মোল, এইটা অ্যাপ্রক্সিমেটলি এটা করছি লিটার পার মোল। আর তুমি আগের থেকে ছিলে ওই 1.8 × 10⁻³ হয়েছিল, আমি অ্যাপ্রক্সিমেট এটা 2 × 10⁻³ লিটার পার মোল, এরকম একটা অর্ডারে, এইটা মানে সবটা হচ্ছে অর্ডার। আচ্ছা, এবার যদি ম্যাগনিটিউডের রেসপেক্টে দেখাটা ঠিক আছে, মাইনাস একটা রয়ে গেল, সে মাইনাসটা পরের কথা। বাকি যে জিনিসটা, হ্যাঁ, তুমি জাস্ট দেখো সব কেটে কুটে সব চলে যাবে, মোল ইনভার্স কেটে যাবে, লিটার লিটার কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি স্লোপটা সেটা হবে অ্যাটমসফিয়ার পার কেলভিন। এইটাকে ক্যালকুলেট করে দেখো তো কেমন একটা বেরোচ্ছে। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেট করে দেখো তো। দেখ কত বেরোচ্ছে, স্যার -108.839। -108.839 এরকম একটা ভ্যালু বেরোচ্ছে। আর এটা কিন্তু এর ম্যাগনিটিউডটা কিন্তু হিউজ। দেখো dp/dt কি রিপ্রেজেন্ট করে, dp/dt এটা কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ p ভার্সেস t প্লট, তাই না? p ভার্সেস t প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করে dp/dt, dp/dt রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ p ভার্সেস t প্লট। এটা তাহলে তুমি যদি জাস্ট এই ট্যান থিটা এইটাকে তুমি জাস্ট -108.8 করো, সেখান থেকে থিটাটা যেটা বেসিক্যালি তোমার ট্যান ইনভার্স -108.83, এটা দেখো কত বেরোচ্ছে, দেখো তো এটা করে দেখো তো কত বেরোচ্ছে। কত বেরোচ্ছে? -89.47 -89.47। আর এত ডিগ্রি, তার মানে তুমি যদি উল্টো দিকে করো, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল যেটা হচ্ছে 180 মাইনাস এইটা, তার মানে তুমি যদি প্লাস অ্যাঙ্গেল যদি ধরো, তাহলে সেটা হচ্ছে তোমার 90.53 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল নেগেটিভ মানে কি, ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যখন ক্যালকুলেট করবে, শুধু পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করবে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, +90.53 ডিগ্রি। তার মানে +90.53 ডিগ্রি মানে প্রায় ভার্টিক্যাল। 90 ডিগ্রি হলে পুরো ভার্টিক্যাল হয়, মানে যদি এক্স অ্যাক্সিস বরাবর টি আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি প্লট করতে, এটা মানে মানে কি বলবো, মানে একদমই প্রায় ভার্টিক্যাল হওয়ার কথা। আমি বলছি যে যদি তুমি ধরো একটা ছবি, অবশ্য অতটা ভার্টিক্যাল দেখালে আর কোনো চেঞ্জ বুঝতে পারবে না, আমি এটা হচ্ছে একটু এক্সাজারেট করেই আঁকবো, মানে যতটা স্লোপ হবে তার থেকে একটু বেশি আঁকবো। তার মানে তুমি যদি এখানে ছবিটাকে আঁকতে, এদিকে প্রেসার প্লট করছো আর এদিকে ধরো তুমি টেম্পারেচার প্লট করছো, ঠিক আছে? এই পার্টিকুলার কেসে দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে তুমি জাস্ট এইরকম করে ব্যাপারটা ভাবো, এইটা হচ্ছে একটা খাড়া, মানে এটা 90 মানে হচ্ছে একদম ভার্টিক্যাল হতো, এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে সামান্য বেশি। এটা 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 অনেক বেশি আমি এঁকেছি, বেশি করে এঁকেছি, নাহলে একদম প্রায় ভার্টিক্যাল আঁকতে হতো আর কি। মানে এটা যে কথা হচ্ছে, এটা মানে ভীষণ ভেরি স্টিপ বেসিক্যালি। মানে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে সলিড আর লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। এটা এই লাইনের বাঁ দিকে তোমার সলিড থাকবে আর ডান দিকে তোমার লিকুইড থাকবে, কারণ দেখো কোনো একটা পার্টিকুলার প্রেসারে
তোমার টেম্পারেচারটা, হ্যাঁ, তোমার যদি ফ্রিজিং পয়েন্ট থেকে কম থাকে তাকে সলিড থাকে, ফ্রিজিং পয়েন্টের বেশি থাকলে সেটা লিকুইড হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার কেসে কার্ভ কিন্তু এক্সট্রিমলি স্টিপ। তাহলে যেটা হচ্ছে যে ফর সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম P versus T plot is ভেরি স্টিপ। এটা কিন্তু প্রচন্ড স্টিপ, কিন্তু খুব খাড়া। আচ্ছা, খাড়া মানে প্রায় ভার্টিক্যাল, কিন্তু খেয়াল রাখতে হবে স্লোপটা কিন্তু নেগেটিভ। এটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ, মানে জলের জন্য। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এই যে এখানে এই মোলার ভলিউম অফ ভেপোরাইজেশন, মোলার ভলিউম অফ ফিউশনটা নেগেটিভ বলে তোমার স্লোপটা নেগেটিভ বেরোচ্ছে, কিন্তু এইটা হচ্ছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যখন তুমি কনসিডার করবে তখন তুমি স্লোপ পজিটিভ বেরোবে। তাহলে প্রথম দেখো, তাহলে প্রথম যে কথাটা হলো যে জলের ক্ষেত্রে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম যে লাইনটা, সেই লাইনটা কিন্তু তোমার প্রচন্ড স্টিপ হচ্ছে, মানে প্রায় ভার্টিক্যাল লাইন হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? স্যার এই অ্যাঙ্গেল এই জায়গাটা একবার বলুন, যে নেগেটিভ থেকে পজিটিভ যেটা না না, হচ্ছে। এই যে অ্যাঙ্গেল নেগেটিভ মানে কি, তোমার অ্যাঙ্গেলের নেগেটিভ পজিটিভটা কি, ক্লকওয়াইজ রোটেশন করলে হচ্ছে তোমার নেগেটিভ অ্যাঙ্গেল, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলটা -89.47 ডিগ্রি মানে তুমি ক্লকওয়াইজ রোটেশন করলে, ধরো এই ধরো একটা জিনিস আমি বলছি, এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ধরো, তাহলে এই দিক থেকে এদিকে রোটেট করা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওটা পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার স্লোপ বের করার জন্য। এই অ্যাঙ্গেলটা কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস 89.47 ডিগ্রি, সেটা হবে 90.53 ডিগ্রি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট চলে এসো এই ইকুইলিব্রিয়ামটা। জল লিকুইড ছিল, সেখান থেকে তুমি জল ভেপারে হলো, ভেপোরাইজেশন প্রসেসটা এইটা। তাহলে এই ইকুইলিব্রিয়ামের জন্য ফর দ্য ইকুইলিব্রিয়াম এটা, এর ক্ষেত্রে dp/dt, এই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ফর জল, তার জন্য যখন ভ্যালুটা ক্যালকুলেট করবে, ডেল্টা এস বার ভেপোরাইজেশন বাই ডেল্টা ভি বার ভেপোরাইজেশন, তার মানে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই বয়লিং পয়েন্ট ইন্টু ডেল্টা ভি বার ভেপোরাইজেশন, এই তো এটা। দেখো, তা এবার এনথালপি অফ ভেপোরাইজেশন 540 ক্যালোরি পার গ্রাম, তাকে 18 দিয়ে গুণ করলাম, একে 0.082 বাই 1.987 করে ফেললাম, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন হলো, পার মোল হলো এটা। আচ্ছা, বয়লিং পয়েন্টটা হচ্ছে 373 কেলভিন হলো এইটা। আচ্ছা, এবারে এই দেখো, এই মোলার এনথালপি অফ ভেপোরাইজেশনটা একটু খেয়াল করে দেখো, যে মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন যখন তুমি লিখছো, এটা বেসিক্যালি কি, মোলার ভলিউম ফর দ্য ভেপার মাইনাস মোলার ভলিউম ফর দ্য লিকুইড, এইটা। আচ্ছা, এবারে ভেপারের মোলার ভলিউমটা লিকুইডের থেকে অনেক অনেক বেশি বলে তুমি এইটাকে অ্যাপ্রক্সিমেটলি মোলার ভলিউম ফর ভেপার লিখে ফেলতে পারো, এইটা। আর এইটা কত হবে দেখো, এইটা হচ্ছে জাস্ট আমি মোলার ভলিউম ফর দ্য ভেপার যদি ধরে নাও ওটা আইডিয়াল গ্যাস, তাহলে এটা হচ্ছে 24.4 লিটার হয় কখন না, এত লিটার পার মোল হয় তোমার যখন টেম্পারেচারটা হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে তোমাকে গুণ করতে হবে কি দিয়ে না, এখন টেম্পারেচার 373 কেলভিন, 373 কেলভিন ডিভাইডেড বাই হচ্ছে 273 কেলভিন, চার্লস ল থেকে। মানে এমনিতে 22.4 লিটার কখন হয়, যখন হচ্ছে এনটিপিতে। তা আমি প্রেসারকে 1 অ্যাটমসফিয়ারই রাখছি এবং টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, তখন যদি ভলিউম 22.4 লিটার হয়, তা 373 কেলভিনের ভলিউমটা কত হবে, 22.4 ইন্টু 373 ডিভাইডেড বাই 273, এইটা। তা এইখানে 373 হলো, তার সঙ্গে মোলার ভলিউমটা তুমি লিখে দেবে 22.4 ইন্টু 373.273 লিটার পার মোল, ঠিক আছে। দেখো তাহলে এইটা করে কত বেরোচ্ছে, দেখো বলো কত বেরোচ্ছে।
বলো কত বেরোচ্ছে করে টুকটুকি আছিস? স্যার 0.0351 0.03 0351 0.0351 তাই তো? তাহলে ট্যান থিটা যদি 0.0351 তুমি লেখো, তাহলে থিটাটা হচ্ছে কত? ট্যান ইনভার্স 0.0351, এটা বলটা কত বেরোবে তাহলে? 2.01 2.01। তার মানে খেয়াল করো যে এই যে পার্টিকুলার কেসটা যখন তুমি কনসিডার করছো, আগেরটার সঙ্গে যা ভাবার চেষ্টা করো, আগেরটা ছিল অ্যাঙ্গেলটা 90 পয়েন্ট মানে 90 ডিগ্রির কাছাকাছি, আর এখানে অ্যাঙ্গেলটা কত? 2 পয়েন্ট কত বলে 01 না কত? হ্যাঁ স্যার 01 01। হ্যাঁ দেখো, এবার এইখানে যখন তুমি এদিকে প্রেসার প্লট করছো, এদিকে টেম্পারেচার প্লট করছো, হ্যাঁ দেখো এইখানে থিটাটা কত হচ্ছে? থিটাটা হচ্ছে তার মানে 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 0 ডিগ্রির কাছাকাছি, 2 ডিগ্রি মাত্র। তাহলে 0 ডিগ্রি যদি হতো একদম প্যারালাল টু টি অ্যাক্সিস হতো, তো তার বদলে কি হয়? তার বদলে জাস্ট একটুখানি তোমার জাস্ট এটা মানে আগেরটা যেমন মানে প্রায় ভার্টিক্যাল, কিন্তু ভার্টিক্যাল থেকে একটুখানি আমি জাস্ট ইচ্ছা করে মানে একটু এক্সাজারেট করে করেছি, তার কারণটা যাতে করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি একটা স্লোপ আছে। আর এখানেও ঠিক একই রকম হবে, এটা তো আর একদম প্যারালাল টু টি অ্যাক্সিস নয়, কিন্তু প্রায় প্যারালাল টু টি অ্যাক্সিস। তাহলে এইটা যদি তোমার ধরো লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করো, তাহলে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা দেখো প্রায় এরকম দেখতে আর কি। হ্যাঁ, এবারে ওই কোন একটা গিভেন টেম্পারেচার, ধরো বয়লিং পয়েন্ট যদি তুমি কনসিডার, তার বাঁ দিকে থাকবে তোমার লিকুইড আর ডান দিকে থাকবে তোমার ভেপার। এইটা বোঝা গেল কেমন ছবিটা হলো? এটা মানে আগেরটা যেমন প্রায় ভার্টিক্যাল, এটা কিন্তু প্রায় হরাইজন্টাল। আচ্ছা এবারে খেয়াল করো, তুমি যদি এইটাকে কনসিডার করো, H2O সলিড, তার সঙ্গে H2O ভেপার, এটা কম্পেয়ার মানে সাবলিমেশনটাকে দেখো। সাবলিমেশনের জন্য খেয়াল করো, এই যে dP/dt for the sublimation process, solid vapor equilibrium process বা for the sublimation process, এইটা এটা কি হবে না ডেল্টা S বার for sublimation by ডেল্টা V বার for sublimation। আচ্ছা এবারে সলিড আর লিকুইড দুজনের মোলার ভলিউম প্রায় একই রকম, সেখান থেকে যখন ভেপারে আমি কনভার্ট করব, তখন ডেল্টা ভি বার সাবলিমেশন, এইটা তোমার ভি বার ফর দ্য ভেপার মাইনাস ভি বার ফর দ্য সলিড, তো এটা সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি আবার মোলার ভলিউম ফর দ্য ভেপার সঙ্গে সমান করবে, কারণ সলিডের যে মোলার ভলিউমটা সেটা ভেপার মোলার ভলিউমের থেকে অনেক অনেক ছোট। যেমন এখানে আমি বলেছি যে লিকুইডের তুলনায় ভেপারের মোলার ভলিউম অনেক অনেক বেশি, লিকুইড তুমি ইগনোর করতে পারো, এখানে তো এটাকে ইগনোর করতে পারো। তার মানে দেখো যে ডেল্টা মোলার ভলিউমের চেঞ্জ ফর দ্য সাবলিমেশন প্রসেস আর মোলার ভলিউমের চেঞ্জ ফর দ্য ভেপোরাইজেশন প্রসেস, তারা কিন্তু মোরাললেস ইকুয়াল। ঠিক আছে, আবার যখন তুমি ডেল্টা এস বার সাবলিমেশনটাকে করবে, দেখো ডেল্টা এস বার সাবলিমেশন তার মানে সলিড থেকে ভেপার হচ্ছে, তার জন্য এন্ট্রপি চেঞ্জ। আর তার সঙ্গে যদি কম্পেয়ার করো ডেল্টা এস বার ভেপোরাইজেশন, সেক্ষেত্রে কি হচ্ছে না লিকুইড থেকে ভেপার হচ্ছে, তার জন্য এন্ট্রপি চেঞ্জ। আর এন্ট্রপি যে মেজার অফ র্যান্ডমনেস আর chaosness, তুমি জাস্ট ভাবো যে সলিড থেকে ভেপার হওয়া আর লিকুইড থেকে ভেপার হওয়া, তার ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ বেশি হবে। সলিড থেকে সরাসরি ভেপার হওয়া, তার জন্য এন্ট্রপিক চেঞ্জ বেশি হবে, নাকি লিকুইড থেকে ভেপার হওয়া, তার জন্য এন্ট্রপিক বেশি হবে? কি মনে হয়? সলিড থেকে ভেপার, কেন? কারণ সলিডের উপর তো একটা মানে পুরো যদি কোনো মোশন, লিকুইডের ক্ষেত্রে তাও মোশন থাকে, একদমই তাই, মানে একদমই তাই। তাহলে এন্ট্রপি যে মেজার অফ র্যান্ডমনেস আর chaosness, সলিড হচ্ছে মোস্ট অড। সলিড থেকে লিকুইডের র্যান্ডমনেস বাড়ে, লিকুইড থেকে ভেপারের র্যান্ডমনেস আরো বাড়ে। তাহলে আমি লিকুইড থেকে সরাসরি ভেপারে গেলাম ভার্সেস সলিড থেকে সরাসরি ভেপারে গেলাম, তো সলিড থেকে ভেপারে গেলে এন্ট্রপিক চেঞ্জটা হয় করসপন্ডিংলি বেশি হবে। ঠিক আছে, তা যদি হয় তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে আমি যদি ডিপি বাই ডিটি
এইটা তোমার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, এইটা ভার্সেস ডিপি বাই ডিটি, সেটা হচ্ছে আমার লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। এই দুটো যদি আমি কম্পেয়ার করি কি হবে, সার্টেনলি এই সলিড ভেপার ইকুইলিব্রিয়ামের করসপন্ডিং স্লোপটা বেশি হবে। কারণ দেখো দুজনের ক্ষেত্রেই, এই যে আগেরটার ক্ষেত্রে ডিপি বাই ডিটি লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য এই নিচে ডিনোমিনেটরে যারা আছে তারা দুজনের ক্ষেত্রেই সমান, কারণ মোলার ভলিউম ফর ভেপোরাইজেশন আর মোলার ভলিউম অফ সাবলিমেশন প্রায় কাছাকাছি। কিন্তু নিউমারেটরে যা আছে, একটা হচ্ছে মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন আর হচ্ছে মোলার এন্ট্রপি সাবলিমেশন। মোলার এন্ট্রপি সাবলিমেশনটা বেশি। সেখানে কি হবে, এটা অ্যাকচুয়ালি তোমার কিন্তু মানে সলিড ভেপার ইকুইলিব্রিয়ামটা তার স্লোপটা অ্যাকচুয়ালি বেশি হবে দ্যান দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। তার মানে তুমি যদি এই পাশাপাশি দুটো ছবিতে দেখাও জিনিসটাকে, ধরো তারপর আমি তিনটে ছবি একসাথে মিশিয়ে দেবো, এটা টেম্পারেচার, এদিকে প্রেসার, তাহলে এইটা ধরো তুমি জাস্ট মানে এইটার সঙ্গে তুলনায় এইটা দেখো স্লোপটা হচ্ছে বেশি হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে তোমার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন। হ্যাঁ, এবার তোমার এই টেম্পারেচারটা, এই যে একটা গিভেন প্রেসারে টেম্পারেচারটা তোমার যদি কম হয় তাহলে তোমার সলিড এক্সিস্ট করবে, আর যদি টেম্পারেচারটা বেশি হয় তাহলে ভেপার এক্সিস্ট করবে। তাহলে এইটা হচ্ছে তোমার এই সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন। তার মানে দেখো তিনটে লাইন কম্পেয়ার করো, জলের ক্ষেত্রে পার্টিকুলারলি এই স্লোপটা নেগেটিভ এবং সেটা প্রচন্ড স্টিপ। আর এর ক্ষেত্রে মানে সরি বরফ থেকে জল ইকুইলিব্রিয়ামের জন্য, এবার বরফ থেকে ভেপার বা লিকুইড, জল থেকে ভেপার, এই ইকুইলিব্রিয়াম গুলোর জন্য স্লোপগুলো পজিটিভ হচ্ছে, সেটা ভীষণ কম, আর স্লোপটা ভীষণ কম। এবার স্লোপটা প্রায় প্যারালাল টু টি অ্যাক্সিস। তো তার মধ্যে যদি তোমাকে কম্পেয়ার করতে হয় তাহলে সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইনটা স্টিপার হবে দ্যান দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন। ঠিক আছে, ব্যাপারগুলো পরিষ্কার হয়েছে? কি যা বলেছি এখন পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে এবার আমি একটা ওভারঅল ছবি আঁকবো। তাহলে ধরো আমি ফেজ ডায়াগ্রাম ফর পিওর ওয়াটার। এবং এটা মানে এই যে ফেজ ডায়াগ্রামটা অবশ্যই পিটি ফেজ ডায়াগ্রাম আমি দেখছি। ধরো এদিকে তুমি প্রেসার প্লট করো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, আর হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তুমি টেম্পারেচার প্লট করো। একটুখানি বড় বড় করেই আঁকি। এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো, এদিকে তুমি প্রেসার প্লট করছো। একটু দূরে দূরে আঁকছি কারণ অনেক কিছু লেবেল করতে হবে। ঠিক আছে, তাহলে ছবিগুলো একদম যা করে দিচ্ছি। এইটা প্রায় একটা মানে এ লাইন, এইটা হচ্ছে এরকম হলো, এটা হচ্ছে এরকম হলো। একটা জিনিস একটুখানি বলে নি যে এই দুটো লাইনের মধ্যে কিন্তু এটা পুরো স্ট্রেট লাইন মানে একটু কার্ভেচার থাকবে। কেন কার্ভেচারটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বাবা বাবা, আচ্ছা কেন কার্ভেচার তবে একটুখানি বলি। স্ট্রেট লাইন কখন হয়, যখন স্লোপটা কনস্ট্যান্ট হয়। তাই তো? তাহলে দেখো এই যখন আমি তোমার এইটা কনসিডার করছি, যখন সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছি ডিপি বাই ডিটি, যেটা ডেল্টা এই এস বার ফিউশন বাই ডেল্টা বার ফিউশন, এবার ডান দিকের কোয়ান্টিটিগুলো মোরালেস হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখনই তোমার ভেপারটা এসে হাজির হয়ে গেল, সেটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম হোক, সলিড ভেপার ইকুইলিব্রিয়াম হোক, এই ভেপারের ভলিউম যেটা সেটা তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে ডি বাই ডিটি, এই যে কোয়ান্টিটিটা যেটা পি ভার্সেস টি পটের স্লোপ রিপ্রেজেন্ট করছে, সে স্লোপটা পাল্টাতে পারে। স্লোপটা যদি পাল্টাতে এটা স্ট্রিক্টলি স্ট্রেট লাইন হবে না, মানে এরকম দিতে হবে। ঠিক আছে, তো ভালো। তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন, এই যে লাইনটা সেটা হচ্ছে তোমার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন।
আর এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমি একটুখানি এদিকে আঁকছি, এটা হচ্ছে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন এটা। আর এবার দেখো তোমার এই যে লাইনটা, এই লাইনটা তোমার যাচ্ছে 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 একটা জায়গায় গিয়ে না তোমাকে কেটে দিতে হবে, এরপরে আর তোমার আর করা যাবে না। কেন করা যাবে না? দেখো এই যে লিকুইড বা ইকুইলিব্রিয়াম তুমি কখন করতে পারবে? যখন হচ্ছে ভেপারটাকে লিকুইডে কনভার্ট করা যায় তখনই করতে পারবে। এবার ভেপার যদি কোনো কারণে লিকুইডে কনভার্ট করা না যায় তখন তোমার এই ইকুইলিব্রিয়াম নিয়ে থাকবে না। তাহলে যে টেম্পারেচার উপরে গেলে তুমি আর ভেপারকে লিকুইফাই করতে পারবে না, সেই টেম্পারেচারটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচার, তাই তো? তাহলে যেটা কথা হচ্ছে হোয়েন, আর এখানে টিটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, তার বাইরে ছবিটা থাকবে না ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে হোয়েন টি গ্রেটার দ্যান টিসি, দেন দা এই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন no longer exists। কারণ টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হয়ে যায় তখন তো ভেপারকে লিকুইফাই করা যায় না। তাহলে ভেপারকে যদি লিকুইফাই যদি না করা যায় তাহলে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম করার থাকার কোনো জায়গায় ব্যাপারই নাই আর কি। হ্যাঁ, no longer exists, ঠিক আছে? কেন না, কারণ অ্যাজ দ্য ভেপার cannot be liquefied by applying pressure। cannot be liquefied by applying pressure, তার প্রেসার ক্রিয়েট করে তো সেটাকে লিকুইফাই করতে পারছো না। তাহলে বোঝা গেল এই পর্যন্ত ছবিটাকে আঁকা যাবে না। আচ্ছা এবারে দেখো এই যে ছবিতে তুমি একটা পার্টিকুলার প্রেসার কনসিডার করছি, ধরে নাও এই প্রেসারটা এক্সপেরিমেন্টাল প্রেসার, সেটা তোমার 1 অ্যাটমসফিয়ার। তাহলে পিওর ওয়াটার নিয়েছো, 1 অ্যাটমসফিয়ার প্রেসার নিয়েছো। তাহলে এই যে প্রেসার যে লাইনটা যেটা টি এর সঙ্গে প্যারালাল, এইটা এই সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনটাকে যে পয়েন্টে কাট করছে সেটাই হচ্ছে তোমার নর্মাল ফ্রিজিং পয়েন্ট, টিএফ স্টার। এটা যদি যে কোনো প্রেসার হতো তাহলে জাস্ট নর্মাল, জাস্ট ফ্রিজিং পয়েন্ট বলতাম। আর যেটা 1 অ্যাটমসফিয়ার প্রেসার হলে এটা নর্মাল ফ্রিজিং পয়েন্ট। তাহলে টিএফ স্টার যেটা, এইটা তোমার এখানে হচ্ছে নর্মাল ফ্রিজিং পয়েন্ট। নর্মাল ফ্রিজিং পয়েন্ট। আর যেটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম পয়েন্টকে যেখানে কাট করছে এইটাকে বলছে নর্মাল বয়লিং পয়েন্ট, পিবি স্টার। এখানে পিবি স্টারটা হচ্ছে তোমার নর্মাল বয়লিং পয়েন্ট। আচ্ছা এবার প্রেসারটা যদি অনেক কম করে দাও, তুমি প্রেসারটা অনেক কম করে দাও, এক সেকেন্ড দাও, ধরো প্রেসারটা তোমার ভীষণ লো প্রেসার করিয়েছো, ভীষণ লো প্রেসার যদি করে দাও তাহলে একটা প্রেসার ধরো, এটা হচ্ছে মানে একটা প্রেসার, যে প্রেসারটা ভীষণ মাছ লেস দ্যান 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার প্রেসার থেকে অনেক অনেক কম প্রেসার। তখন কি হচ্ছে, তখন দেখো এই সলিড ভেপার এই ইকুইলিব্রিয়াম লাইনটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে, সেটা হচ্ছে তোমার নর্মাল সাবলিমেশন পয়েন্ট। তাহলে টি এস স্টারটা যেটা, সেটা হচ্ছে তোমার নর্মাল নর্মাল বললে ভুল হবে, এটা তো নর্মাল বলে, নর্মালটা যে পার্টিকুলার 1 অ্যাটমসফিয়ার প্রেসারের জন্য, এটা হচ্ছে তোমার জাস্ট সাবলিমেশন পয়েন্ট। সাবলিমেশন তো তোমরা আগে মানে আমরা মিউটি ফেজ ডায়াগ্রাম যখন বলেছিলাম তখন বলেছিলাম যে সাবলিমেশনটা কখন ঘটবে, যখন প্রেসারটা অনেক অনেক কম। এটা আচ্ছা এবারে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসার পাচ্ছ, দেখো যে পার্টিকুলার টেম্পারেচার প্রেসার হচ্ছে তোমার এই যে সলিড লিকুইড
লিকুইড ভেপার এবং সলিড ভেপার তারা অ্যাকচুয়ালি তার কোএক্সিস্ট করছে এই পার্টিকুলার পয়েন্টটাতে, এই পার্টিকুলার পয়েন্টটা ধরো এই পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট এক্সটা, এই এক্সটাকে বলা হয় আমার ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্টের করসপন্ডিং যে টেম্পারেচারটা সেটা হচ্ছে টিটি লিখলাম, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, এবং তার করসপন্ডিং প্রেশারটা হচ্ছে পিটি, ট্রিপল পয়েন্ট প্রেশার। তাহলে পিটিটা হচ্ছে তোমার প্রেশার অ্যাট ট্রিপল পয়েন্ট, প্রেশার অ্যাট ট্রিপল পয়েন্ট, আর টি আর টিটি, এবারে টিটি হলো বা টিটি, টিটিটা হচ্ছে তোমার টেম্পারেচার আর ট্রিপল পয়েন্ট বা ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। টেম্পারেচার অ্যাট ট্রিপল পয়েন্ট, এটা। আচ্ছা, এবারে দেখো, ধরো তুমি কোন একটা পার্টিকুলার প্রেসারে দেখেছো আছো, তো পার্টিকুলার প্রেসারে থেকে যদি ফ্রিজি পয়েন্টের বাঁ দিকে থাকো তাহলে সেই জায়গাটা হচ্ছে সলিড স্টেবল, সলিড স্টেবল। আর যদি তুমি ওইখানেই যদি তুমি একটুখানি টেম্পারেচারটা বাড়িয়ে দাও তাহলে তোমার লিকুইড চলে আসবে, লিকুইড স্টেবল থাকবে। আর যখন প্রেসারটা প্রচন্ড কম হয়ে যাচ্ছে তখন সলিড সরাসরি ভেপারে কনভার্টেড হবে, তাহলে এই জায়গাটা তোমার ভেপার স্টেবল হয়। তার মানে এই দেখো এখানে কি হলো, এই রিজিয়নটা তোমার তিনটে ভাগে ভেঙে গেল। এক দিকটা হচ্ছে সলিড, এই যে পুরো এই জায়গাটা লিকুইড, এটা হচ্ছে ভেপার। এখানে তোমার এখানে দেখো তাহলে পিওর ফেজ, যেটা পিওর ফেজ জলের ক্ষেত্রে পিওর ফেজ, পিওর ফেজ পি হচ্ছে তোমার কটা না, তিনটে, এইটা। আচ্ছা, এবারে দুটো ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করছে, সেটা কত হচ্ছে, টু ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। এটা তোমার তিনটে সিচুয়েশন হতে পারছে, একটা হচ্ছে সলিডের সঙ্গে লিকুইডের, লিকুইডের সঙ্গে ভেপারের, আর সলিডের সঙ্গে তোমার ভেপারের, এইটা। আর থ্রি ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, থ্রি ফেজেস আর মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। সেটা একবারই ঘটতে পারে, সেটা কি না, সলিড, লিকুইড আর ভেপার একসাথে কোএক্সিস্ট করছে, যেটা ট্রিপল পয়েন্টটা হচ্ছে আর কি। থ্রি ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, সেটা তোমার একবারই ঘটতে পারছে, এবং সেটা হলো তোমার এইটা, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি যখন জলের জন্যে তোমার ফেজ ডায়াগ্রামটাকে আঁকলাম তখন কি সব ব্যাপার ট্যাপার ঘটলো টললো সেই পুরো জিনিসটা আমি দেখতে পারি। দেখো, একটা ছবিতেই কিন্তু তুমি সমস্ত কিছু বলে দিতে পারছো, হ্যাঁ, এই জন্য তোমার কিন্তু একাধিক ছবি লাগছে না, তাহলে একটা ছবিতেই কিন্তু তুমি পুরো জিনিসটাকে বলে দিতে পারলে, ঠিক আছে? তো দেখো, তাহলে এই যে ছবিটা আঁকলাম, পিটি ফেজ ডায়াগ্রামটা আঁকলাম, ক্ল্যাপেরান ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে, সেইটা তুমি পরিষ্কারভাবে ঠিক 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 করে বুঝেছো কিনা সেটা আমার বলো। বলো, হ্যাঁ স্যার। ঠিক আছে না? হ্যাঁ স্যার। হুম। ভালো। আচ্ছা, যদি পারো আর কি একটা জিনিস মনে রেখো, যে যেহেতু তোমার ফেজ রুল আমি যখন পড়িলাম তখন বলেছিলাম যে থ্রি ফেজেস আর মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, সেটা ওয়ান, এটাকে তো ট্রিপল পয়েন্ট বলে, ট্রিপল পয়েন্ট বলে। আচ্ছা, ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে কি হয়, তোমার টেম্পারেচার এবং প্রেসার একদমই ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে তুমি যদি মনে রাখতে পারো তো তোমার এই ট্রিপল পয়েন্টের প্রেসার এবং টেম্পারেচার এগুলো মনে রেখো। এক্ষেত্রে আমি বলছি জলের ক্ষেত্রে ট্রিপল পয়েন্টের যে করসপন্ডিং প্রেসারটা, উল্টোটা করতে হবে,
ট্রিপল পয়েন্টের প্রেশারটা পিটি যেটা সেটা বেরোয় হচ্ছে 4.58 টর টর আর ট্রিপল পয়েন্টে করেসপন্ডিং টেম্পারেচারটা সেটা 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 4.58 টর মানে হচ্ছে তোমার 4.58 মিলিমিটার ইঞ্চি আর কি। আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার হচ্ছে 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, ডিগ্রি সেন্টিগ্রেড এটা। এবার তুমি চাইলে এতে চেঞ্জ করে দিতে পারো, মানে তোমার ওই কেলভিনে তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো। মানে মনে রাখতে পারলে ভালো আর কি, যে জলের ক্ষেত্রে যেহেতু ট্রিপল পয়েন্ট একটা ইউনিক পয়েন্ট, যার প্রেশার এবং টেম্পারেচার একদম স্পেসিফিক হয়ে যায়, প্রেশার এবং টেম্পারেচার এই স্পেসিফিক ভ্যালুগুলো পেলে সেখানে করে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে লজিকটা বলেছে সেই লজিকের উপরে বেস করেই তুমি যদি ফেজ ডায়াগ্রাম ফর কার্বন ডাইঅক্সাইড করো কেমন হবে? তাহলে এক্ষেত্রে দেখো যে চেঞ্জ আছে সেটা হচ্ছে এই যে জলের সঙ্গে যখন কম্পেয়ার করছো, যে ফর কার্বন ডাইঅক্সাইড ফর কার্বন ডাইঅক্সাইড মোলার ভলিউম ফর দ্য লিকুইড ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান মোলার ভলিউম ফর দ্য সলিড। সেই জন্যে ডেল্টা ভিআর ফর ফিউশনটা এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে। তুমি যখন ফর ওয়াটার তুমি দেখেছিলে নর্মাল লিকুইড, সেটা আমি অনেকবার বলেছি আর কি, মানে মিউটি ফেজ ডায়াগ্রামের সময় বলেছি, এক্ষেত্রে কিন্তু লিকুইডের মোলার ভলিউমটা লেস দ্যান সলিডের মোলার ভলিউম বলে জলের ক্ষেত্রে ডেল্টা ভিবার ফিউশনটা এটা কিন্তু লেস দ্যান, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা তোমার লেস দ্যান। এবং তার জন্য এটা দাঁড়াচ্ছে যে এইখানে এই যে ডিটি বাই ডিটি ফর দ্য সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন, তার স্লোপটা কিন্তু লেস দ্যান 0 এইটা। এই পার্টিকুলার আছে ডিটি বাই ডিটি ফর দ্য সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন হ্যাজ বি গ্রেটার দ্যান 0। আর ডিপি বাই ডিটি ডেল্টা এইচ ডেল্টা এস বাই ডেল্টা ভি। ডেল্টা এসটা সলিড থেকে এসে গেলে লিকুইডে গেলে মোলার এন্ট্রপিটা অলওয়েজ বাড়বে, র্যান্ডামনেস বাড়বে, চাওসনেস বাড়বে, মোলার এন্ট্রপিটা বাড়বে, সেটা অলওয়েজ পজিটিভ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ডেল্টা ভিটাই ইম্পর্টেন্ট। ডেল্টা ভিটা হচ্ছে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড হয় তখন ডেল্টা ভি পজিটিভ, কারণ সলিড থেকে লিকুইডে গেলে ভলিউমটা বাড়ে। আর তুমি যদি জল কনসিডার করো তখন সলিড থেকে লিকুইডে গেলে ভলিউমটা কমে, তাহলে ডেল্টা ভিটা তখন নেগেটিভ। এবং তার কনসিকুয়েন্স হিসেবে তুমি আগের যে ছবিটা আনলে জলের ক্ষেত্রে, তার ক্ষেত্রে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন অর্থাৎ ডিপি মানে তার স্লোপটা অর্থাৎ ডিপি বাই ডিটি সেটা নেগেটিভ ছিল, এখন কিন্তু সেটা পজিটিভ বেরোবে। ঠিক আছে, তাহলে জলের জন্য কিন্তু আঁকা আছে অলরেডি, তাহলে জলেরটা আমি আর এখানে নতুন করে এখানে লিখছি না, তাহলে জাস্ট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করে দিচ্ছি। আর বাকিগুলো একই রকমের আর কি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে ছবিটা? এই দেখো এদিকে হচ্ছে তোমার প্রেশার, এদিকে হচ্ছে তোমার টেম্পারেচার। প্রেশার, এদিকে টেম্পারেচার। দেখো তাহলে তফাৎটা কি? এই যে এইখানে যে ছবিটা এঁকেছে এইখানে স্লোপটা তো তোমার উল্টো দিকে করেছে বা স্লোপটা নেগেটিভ করে করেছিল, এখানে কিন্তু স্লোপটা তুমি পজিটিভ করে করবে। এইটাই শুধু চেঞ্জ, বাকি সব একই রকম। এই স্লোপটা এরকম করলে বাকি অ্যাজ ইউজুয়াল এটা এরকম হলো, তোমার এরকম হলো। এটা এইখানে তুমি এই পর্যন্ত করে কেটে দেবে, তারপর কেটে দিলে
এইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, এইখানে হচ্ছে তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম হচ্ছে, এইটা হচ্ছে তোমার লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম হচ্ছে, এইটা হচ্ছে সলিড ভেপার ইকুইলিব্রিয়াম এলো এটা। আর এই জায়গাটা সলিড, এই জায়গাটা লিকুইড, এই জায়গাটা ভেপার স্টেবল, এই পয়েন্ট হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট, এর করসপন্ডিং প্রেসারটা হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেসার, এর করসপন্ডিং প্রেসারটা হচ্ছে এর করসপন্ডিং টেম্পারেচার ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এইটা। আচ্ছা এবারে তুমি ধরো অন্য একটা প্রেসার কনসিডার করলে, এইটা যদি তোমার 1 অ্যাটমসফিয়ার হয় এই প্রেসারটা, এর করসপন্ডিং ফ্রিজিং পয়েন্টটা সেটা হচ্ছে নর্মাল ফ্রিজিং পয়েন্ট, এইটা হয়ে যাবে তোমার নর্মাল বয়লিং পয়েন্ট। এবার প্রেসারটা যদি প্রচন্ড কম কিছু একটা হয়, প্রেসারটা হচ্ছে তোমার মাঝ লেস দ্যান 1 অ্যাটমসফিয়ার, খুব কম প্রেসার তুমি একটা নিচ্ছ, তাহলে এই যেখানে কাটটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সাবলিমেশন টেম্পারেচার। আচ্ছা যেটা দেখো আগে এবং এখন, এখানে যদি তুমি প্রেসারের এফেক্টটাকে দেখতে চাও তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এই ছবিতে প্রেসার যদি বাড়িয়ে দাও তাহলে যে ফ্রিজিং পয়েন্ট কমছে বয়লিং পয়েন্ট বাড়ছে, আর প্রেসার কমিয়ে দিলে যে ফ্রিজিং পয়েন্ট বাড়ছে এবং বয়লিং পয়েন্ট কমছে, সেটা তুমি ছবি থেকেই পরিষ্কার। মানে এই যে প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার একটা থেকে কোথায় ফ্রিজিং পয়েন্ট কোথায় বয়লিং পয়েন্ট পেরেছো, তাহলে ওর থেকে বেশি প্রেসার মানে একটা লাইন তুমি টানো, তাহলে তুমি পরিষ্কার দেখতে পেয়ে যাবে ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে, আর উপরে যদি আঁকো তার ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে, বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে। আর প্রেসার যদি কমিয়ে দাও তাহলে ফ্রিজিং পয়েন্ট বেড়ে গেছে, বয়লিং পয়েন্ট কমে গেছে। আর এই পার্টিকুলার কেসে যদি তুমি একটু বেশি প্রেসারে আঁকো তাহলে ফ্রিজিং পয়েন্টটা বেড়ে গেছে, বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে, আর প্রেসার কমিয়ে দিলে ফ্রিজিং পয়েন্টটা কমে, বয়লিং পয়েন্টটা তোমার কমে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের জন্য পিটি ফেজ ডায়াগ্রাম। আর এর ক্ষেত্রে এই যে বাকি যে অ্যানালিসিসটা সব একই রকমের, মানে জলের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একই রকম, শুধু তফাৎ একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন যেটা, সেটা জলের জন্য ও নেগেটিভ স্লোপ, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পজিটিভ স্লোপ। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? আর এখানে এটা একটু মনে রাখবে, তোমার এক্ষেত্রে ওই যেটা ট্রিপল পয়েন্টে মানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার ট্রিপল পয়েন্ট প্রেসার যেটা আর ট্রিপল পয়েন্টের টেম্পারেচার যেটা, এই পয়েন্টটা ইউনিক পয়েন্ট। হ্যাঁ, ইউনিক পয়েন্ট হয়, তাহলে এইগুলো একটুখানি মনে রাখতে পারলে ভালো। ট্রিপল পয়েন্ট টেম্পারেচার হচ্ছে -56.6 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ট্রিপল পয়েন্ট প্রেসারটা হচ্ছে 5.11 অ্যাটমসফিয়ার, 5.11 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে এইটা একটা অ্যাডিশন জিনিস যেটা তুমি পারলে মনে রাখবে। ঠিক আছে তো? এবারে চলে এসো একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি স্যার ট্রিপল পয়েন্টের প্রেসার যেহেতু 5.11 অ্যাটমসফিয়ার, তাহলে স্যার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারিক লাইনটা তো তাহলে ট্রিপল পয়েন্টের নিচে থাকবে। এরপরে এক্ষেত্রে দেখো এই যেটা বলছো, হ্যাঁ ও ঠিক কথা বলেছে এইটা। হ্যাঁ তোমার এই যে এক্ষেত্রে না যেটা ব্যাপার, যে তুমি একই ছবিতে তুমি টিপিক্যালি ছবিটা দেখাচ্ছ, হ্যাঁ টিপিক্যাল ছবিটা দেখাচ্ছি, কিন্তু এক্ষেত্রে কেন এই যে তোমার এটা তোমার ওই আমি যেটা করলাম, এই যে তুমি যেটা বলছো যে এই যে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে এই যে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম আমি করছি, একই ছবিতে আমি আঁকছি বটে, কিন্তু তুমি জানো অর্ডিনারি টেম্পারেচার প্রেসারে কি হয়? অর্ডিনারি টেম্পারেচার প্রেসারে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস ফর্মে থাকে বা ভেপার ফর্মে থাকে। এই সলিড লিকুইড এই ইকুইলিব্রিয়াম লাইনটাকে পাওয়ার জন্য তোমার এই যে প্রেসারটা, এই প্রেসারটা সত্যি সত্যি অনেকটা হাই হতে হয়। এটা ঠিক কথাই বলেছো। ও যেটা বলছে আমি এটা বলিনি, এই যে প্রেসারটা না, এই প্রেসারটা হচ্ছে মাঝ গ্রেটার দ্যান 1 হতে হবে আর কি, তবে এটা হবে। এটা এটা এইগুলো নর্মালটা একই ছবিতে তুমি পাবে না, কিন্তু
নর্মাল নর্মাল প্রেসারে তুমি যদি দেখতে পাও, মানে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট দেখতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রেসারটাকে, মানে আমি আবার বলছি যে যদি তোমার ওই বরফ আর কি, মানে কার্বন ডাইঅক্সাইড, বরফ মানে সলিড কার্বন ডাইঅক্সাইড এবং লিকুইড, এই দুটোকে যদি তুমি দেখতে চাও, তাহলে তার যে করসপন্ডিং প্রেসারটা, সেই প্রেসারটাকে সত্যি সত্যি মাছ গ্রেটার দ্যান 1 অ্যাটমসফিয়ার হতে হবে। কারণ 1 অ্যাটমসফিয়ার প্রেসারে তোমার শুধু ভেপার থাকে, সলিড বা লিকুইড থাকে না। ঠিক আছে, এটা ঠিকই বলেছে, এটা নর্মাল লেখাটা ঠিক হবে না। যে এই ট্রিপল পয়েন্ট প্রেসারটা যদি 5.11 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এই যে প্রেসারটা সেটা মাঝ গ্রেটার দ্যান 1 অ্যাটমসফিয়ার। মানে আমি, মানে প্রেসারটাকে 1 অ্যাটমসফিয়ার বলে এটা নিচে আনলে তুমি তা দেখাতে পারবে না। ঠিক আছে, তাই একটা কথা হচ্ছে যে এইখানে হ্যাঁ স্যার, হ্যাঁ। এইখানে যেটা ব্যাপার এখানে বলা ভালো, এইখানে যে, মানে আমি এইভাবে বলি জিনিসটাকে, দাঁড়াও এক সেকেন্ড, যে ট্রিপল পয়েন্ট প্রেসারটা ফিক্সড ইউনিক পয়েন্ট, তাই না? তা ট্রিপল পয়েন্ট প্রেসারটা যখন ইউনিক হয়ে হ্যাঁ যায়, স্যার। তাহলে তুমি যখন সাবলিমেশন দেখছো, তখন প্রেসারটা তোমার, যখন তুমি সাবলিমেশন দেখছো, তখন প্রেসারটা লেস দ্যান দ্য ট্রিপল পয়েন্ট প্রেসার। আর যখন তুমি এই ফিলিংটাকে দেখছো বা বয়লিংটাকে দেখছো, তখন প্রেসারটা গ্রেটার দ্যান ট্রিপল পয়েন্ট প্রেসার। আমি এইটুকু জাস্ট বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এইটা হ্যাঁ আর স্যার, কি। হ্যাঁ। হ্যাঁ। আর জলের ক্ষেত্রে ব্যাপার ঠিক আছে, কারণ জলের ক্ষেত্রে নর্মালি তো দেখেছো 1 অ্যাটমসফিয়ার প্রেসারই এগুলো হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবারে চলে আসি ফর ফেজ ডায়াগ্রাম ফর সালফার। হ্যাঁ, আচ্ছা, সালফারের ফেজ ডায়াগ্রাম আঁকার সময় কতগুলো আগে কতগুলো জিনিস একটুখানি বুঝে নিই। যে সালফারটা কার্বন ডাইঅক্সাইড এবং জলের ক্ষেত্রে কোথায় তফাৎ। প্রথম যে তফাৎ, তাকে এর ক্ষেত্রে 4টে পিওর ফেজ আছে। দেয়ার আর 4 পিওর ফেজ। 4টে পিওর ফেজ আছে। কি কি তারা? একটা হচ্ছে তোমার রম্বিক সালফার, রম্বিক সালফার। 2 নম্বর হচ্ছে মনোক্লিনিক সালফার, মনোক্লিনিক সালফার। রম্বিক সালফার আমি আর দিয়ে এক্সপ্রেস করছি, মনোক্লিনিক সালফারকে তাহলে এম দিয়ে এক্সপ্রেস করছি। লিকুইড সালফার আমি এল বললাম, আর ভেপার সালফার, সেটাকে তাহলে ভি দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে 4টে যে পিওর ফেজ আর এম এল ভি, এইটা আমি করলাম। আচ্ছা, এবারে তোমার দুটো ফেজ ইকুইলিব্রিয়েট করছে। Two phases are in mutual equilibrium. আচ্ছা, দুটো ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে, এবং সিচুয়েশন কটা হতে পারে না 4C2, অর্থাৎ 6টা পসিবিলিটি। আচ্ছা, কিরকম সেটা? এক হচ্ছে তোমার রম্বিকের সাথে, 1 নম্বর হচ্ছে রম্বিকের সাথে মনোক্লিনিক ইকুইলিব্রিয়েট করবে। 2 নম্বর হচ্ছে রম্বিকের সাথে লিকুইড ইকুইলিব্রিয়েট করবে। 3 নম্বর হচ্ছে রম্বিকের সাথে ভেপার ইকুইলিব্রিয়েট করবে। 4 নম্বর তোমার মনোক্লিনিকের সঙ্গে লিকুইড ইকুইলিব্রিয়েট করছে। 5 নম্বর মনোক্লিনিকের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়েট করছে। আর 6 নম্বরে তোমার লিকুইডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়েট করছে। এটা ঠিক আছে, তাহলে 2 ফেজ আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে এতগুলো পসিবিলিটি। এটা আর 3 ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম আর মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, এটা হতে পারে কত? 4C3, অর্থাৎ 4টে পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, 4টি কি? 1 নম্বর হচ্ছে রম্বিক, মনোক্লিনিক, লিকুইড, তারা ইকুইলিব্রিয়েট করলো। 2 নম্বর হচ্ছে রম্বিক, মনোক্লিনিক, ভেপার ইকুইলিব্রিয়েট করলো। 3 নম্বর হচ্ছে
রম্বিক, লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়াম করলো। আর 4 নম্বর হচ্ছে মনোক্লিনিক, লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়েট করলো। এই 4টে সিচুয়েশন হতে পারে এখানে, এটা বা 4টে সিচুয়েশন মানে হচ্ছে তোমার এই 4টে ট্রিপল পয়েন্ট, তার মানে এক্ষেত্রে 4 ট্রিপল পয়েন্টস থাকবে। 4টে ট্রিপল পয়েন্টস থাকবে এখানে। এখানে এই 6টা আছে মানে হচ্ছে মানে 6 ইকুইলিব্রিয়াম লাইন্স থাকবে। আর এখানে 4টে ফেজ মানে হচ্ছে 4 রিজিয়নস হবে, তার মানে টোটাল স্পেসটাকে তোমাকে 4টে রিজিয়নে তোমাকে ভাঙতে হবে। সেখানে 6টা লাইন থাকবে আর 4টে তোমার ট্রিপল পয়েন্টস থাকবে। আর 4 ফেজেস ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম সেটা অ্যাবসার্ড। মানে 4টে ফেজ আছে, মানে 4টে ফেজে ইকুইলিব্রিয়াম করছে, সেটা কি হতে পারে? সেটা আমি পড়িয়েছিলাম যে মোর দ্যান পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। তাহলে 4 ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। এটা সরি, এ মা, এ বাবা, বাজে হয়ে গেল রে। এ হে হে, আমি ইরেজ করে ফেলেছি এই পেজটা পুরো। যা তবে এটা না খুব বাজে হয়ে গেল। হ্যাঁ, মানে এটা আমি আবার আমাকে একটুখানি লিখতে হবে আর কি। যেটা হচ্ছে, যেটা বললাম যে সালফারের ক্ষেত্রে তুমি যখন দেখছো আর কি, তাহলে ফেজ ডায়াগ্রাম ফর সালফার, তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি। ফেজ ডায়াগ্রাম ফর সালফার, তার ক্ষেত্রে কি বললাম না, তোমার 4টে পিওর ফেজ, 4টে বললাম, রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, লিকুইড সালফার, ভেপার সালফার। আচ্ছা, 2 ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে রম্বিক মনোক্লিনিক। আচ্ছা, এটা 2 ফেজেস মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, 6টা সিচুয়েশন হতে পারে। 4C2, 6টা সিচুয়েশন হতে পারে। রম্বিক মনোক্লিনিক, রম্বিক লিকুইড, রম্বিক ভেপার, মনোক্লিনিক লিকুইড, মনোক্লিনিক ভেপার আর লিকুইড ভেপার, এইটা। আর 3 phases are in মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, সেটা তোমার 4টে সিচুয়েশনে হতে পারে। আমি বলেছিলাম যে রম্বিক, মনোক্লিনিক লিকুইড, রম্বিক লিকুইড ভেপার, রম্বিক মনোক্লিনিক ভেপার, আর হচ্ছে মনোক্লিনিক লিকুইড ভেপার। তাহলে 4টে হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট, ঠিক আছে? 4টে ফেজ ইকুইলিব্রিয়াম থাকছে, এটা কখনো হতে পারবে না। তাহলে 4 phases cannot be mutual equilibrium. Phases cannot be in mutual equilibrium. ঠিক আছে? আগেরটা একটুখানি পরিষ্কার করে লিখছিলাম, এবারে তাড়াহুড়ো করে আমি এইটাকে লিখে দিলাম। আর এবারে দেখো, তাহলে এর যে করসপন্ডিং, মানে আচ্ছা প্রথমে আমি ডেসক্রিপশনটা বলি। সেটা হচ্ছে এই যে যে দেখতে পাবে যে মানে যদি টেম্পারেচারটা বেশ কম হয় এবং প্রেশারটা অর্ডিনারি প্রেশার হয়, তাহলে রম্বিক সালফারই তুমি দেখতে পাও। সলিডকে তুমি মানে এমনিতে নর্মাল টেম্পারেচার প্রেশারের যে সালফারটা দেখতে পাও সেটা সলিড অবস্থায় থাকে, এবং সেটা হচ্ছে ইউজুয়ালি রম্বিক সালফার। আর এবার রম্বিক সালফারকে যদি তুমি কুইকলি হিট করো, তাহলে কি হয় না, ভীষণ তাড়াতাড়ি করে যদি হিট করো, তাহলে রম্বিক সালফার না সরাসরি লিকুইডে চলে যায়, আরে হিট করলে লিকুইড তোমার ভেপারে কনভার্টেড হয়ে যায়, এইটা। কিন্তু যদি তুমি রম্বিক সালফারকে ধীরে ধীরে হিট করো, রম্বিক সালফার প্রথমে মনোক্লিনিক সালফার তৈরি করে, তারপর কিন্তু সেটা ভেপার হয়, এইটা।
এটা তাহলে আমি এদিকে প্রেসার প্লট করছি, এদিকে ধরো আমি টেম্পারেচার প্লট করছি। দেখো যেটা বললাম, যদি এরকম হতো যে তুমি মানে রম্বিক সালফারকে তাড়াতাড়ি করে হিট করছো, তাহলে রম্বিক সালফার সরাসরি লিকুইডে কনভার্টেড হয়, সেই লিকুইড আবার সরাসরি ভেপারে কনভার্টেড হয়। তার যে করসপন্ডিং ফেজ ডায়াগ্রামটা কেমন দেখতে হবে, এই বাবারে বাবা, হ্যাঁ, কি হচ্ছে না, এই হচ্ছে তোমার রম্বিক সালফার, এই হচ্ছে তোমার লিকুইড, আর এই হচ্ছে তোমার ভেপার। এটা যে রম্বিক সালফার তুমি যখন মানে তাড়াতাড়ি করে হিট করছো, রম্বিক সরাসরি লিকুইডে কনভার্টেড হবে, সেই লিকুইড পরে তোমার পরপরই ভেপারে কনভার্টেড হয়ে যাবে। এটা এবং এই লাইনটা, এই লাইনটা হচ্ছে কার লাইন না, তোমার রম্বিকের সালফের রম্বিক এবং লিকুইড আর ইকুইলিব্রিয়াম লাইন। এই লাইনটা কার লাইন না, তোমার এই লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম লাইন। আর এই লাইনটা কার লাইন, এই লাইনটা হচ্ছে রম্বিকের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম লাইন। এবং তার করসপন্ডিং একটা তুমি পেলে তোমার রম্বিক লিকুইড এবং ভেপার, রম্বিক লিকুইড ভেপার, এটা ধরো তোমার এ পয়েন্ট, আমি বলছি এইটা, বা এ নয়, এটা ধরো এই যে চারটে ট্রিপল পয়েন্ট, তাদেরকে যদি এরকম ভাবে তুমি লেবেল করো, এটা এ বলো, এটাকে বি বলো, এটাকে সি বলো, এটাকে ডি বলো, তাহলে এই যে বি, এই যে রম্বিক লিকুইড ভেপার, এইটা হচ্ছে তোমার এই বি পয়েন্টটা, এটা তোমার একটা ট্রিপল পয়েন্ট। আচ্ছা, এবারে তোমার এটা বলে দিই, রম্বিক লিকুইড ভেপার এর যে করসপন্ডিং ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এবং প্রেশারগুলো যথাক্রমে 0.03 টর, এবং এর করসপন্ডিং যে টেম্পারেচারটা সেটা হচ্ছে 114 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি বলে দিচ্ছি, 114 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবারে যদি রম্বিক সালফারকে তুমি একটুখানি তাড়াতাড়ি করে হিট করতে, সরি স্লোলি হিট করতে, তাহলে রম্বিক কিন্তু তুমি মনোক্লিনিকে কনভার্ট হতো। এইটা তখন তুমি এরকম একটা রিজিয়ন পেয়ে যেতে। এই মাঝের রিজিয়নটা হচ্ছে তোমার বেসিক্যালি মনোক্লিনিকের করসপন্ডিং রিজিয়ন। এই মাঝের রিজিয়নটা হচ্ছে তোমার মনোক্লিনিকের রিজিয়ন তুমি পেয়ে যেতে। এবং দেখো তোমার এখন কি হচ্ছে না, রম্বিকের সাথে মনোক্লিনিকের একটা ইকুইলিব্রিয়াম লাইন পেয়ে গেলে, মনোক্লিনিকের সঙ্গে লিকুইড একটা ইকুইলিব্রিয়াম লাইন পেয়ে গেলে, আর মনোক্লিনিকের সঙ্গে ভেপার একটা ইকুইলিব্রিয়াম লাইন পেয়ে গেলে। আগে ছিল তিনটে লাইন, রম্বিক লিকুইড, লিকুইড ভেপার আর রম্বিক ভেপার। এখন তুমি রম্বিক মনোক্লিনিক, মনোক্লিনিক লিকুইড আর মনোক্লিনিক ভেপার আরো লাইনগুলো পেয়ে যাবে। এই 6টা যে ইকুইলিব্রিয়াম লাইন তুমি পেয়ে গেলে, এবং দেখো তুমি 3টে অ্যাডিশনাল ট্রিপল পয়েন্ট তুমি পেয়ে গেছো। তাহলে এই যে ট্রিপল পয়েন্টটা, এই ট্রিপল পয়েন্ট হচ্ছে রম্বিকের সাথে মনোক্লিনিক এবং লিকুইড। তাহলে এইটা, এই ছবি যেটা দেখা হচ্ছে সেই অনুযায়ী এ। আর এইটা যেটা, এটা দেখো রম্বিক আর মনোক্লিনিক আর ভেপার আছে, রম্বিক মনোক্লিনিক আর ভেপার, তাহলে সেই হিসেবে এইটা তোমার সি। আর এই যে পার্টিকুলার পয়েন্টটা, এইটা যেখানে কে আছে দেখো, খেয়াল করে ভেতরে মনোক্লিনিক আছে, লিকুইড আছে, ভেপার আছে, মনোক্লিনিক আছে, লিকুইড আর ভেপার আছে, এইটা হচ্ছে করসপন্ডিং তোমার ডি। আর এ যে পয়েন্টটায় হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট প্রেসারটা হচ্ছে প্রচন্ড হাই, 1290 অ্যাটমসফিয়ারের মতো, আর টেম্পারেচারটা হচ্ছে 151 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে টেম্পারেচারটা দুটোই হাই। আচ্ছা, রম্বিক মনোক্লিনিক ভেপার যেটা, রম্বক মনোক্লিনিক ভেপারে হচ্ছে প্রেসারটা হচ্ছে 0.01 টর, আর টেম্পারেচারটা হচ্ছে 95.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা যেহেতু প্রেসারটা কম, টেম্পারেচারটা তোমার কম। এইটা আর যখন তোমার মনোক্লিনিক লিকুইড ভেপার হচ্ছে, তখন তার প্রেসারটা হচ্ছে 0.025 এত টরের মতো,
আর টেম্পারেচারটা হয়ে যাচ্ছে 120°C। মানে কোয়ালিটেটিভ তুমি বুঝতে পারছো যে এইটা সবচেয়ে ডান দিকে আছে, তার টেম্পারেচার সবচেয়ে বেশি, এইটা সিটা টেম্পারেচার সবচেয়ে কম, তারপর বি, তারপর ডি। এটা হচ্ছে 95.5°C, এটা হচ্ছে 114°C, আর এইটা হচ্ছে তোমার 120°C মতো। তার করসপন্ডিং প্রেশারটা এই প্রেশারটা সবচেয়ে কম, তাহলে এই প্রেশারটা একটু আছে 0.25, এটা তার থেকে একটু উপরে থাকবে, একটু আমার ছবিতে একটুখানি এদিক ওদিক হয়েছে আর এটা, আর এটা হয়। তাহলে এই হচ্ছে তোমার সালফারের করসপন্ডিং ফেজ ডায়াগ্রাম। তাহলে সালফারের ফেজ ডায়াগ্রামে যেটা ব্যাপার সেটা হচ্ছে 4টে রিজন থাকবে, 6টা লাইন থাকবে, আর 4টে তোমার পয়েন্ট থাকবে, যে 4টে পয়েন্ট হয় 4টে ট্রিপল পয়েন্ট তোমার ডিপেন্ড করছে। এবং ট্রিপল পয়েন্টের ওই টেম্পারেচার প্রেশারগুলো মনে রাখতে পারলে সুবিধা, না হলে মানে মানে মনে রাখলে ভালো, না রাখলে কি আর করা যাবে, খুব অসুবিধা কিছু নেই এটা। হ্যাঁ, তো একটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে এই যে যে বি সি ডি এই 3টে ট্রিপল পয়েন্ট আর এ ট্রিপল পয়েন্ট, এই দুটো কিন্তু একদম আলাদা। এ ট্রিপল পয়েন্ট পেতে গেলে তোমার প্রেশারটা করতে হচ্ছে 1290 অ্যাটমসফিয়ারের মতো, অর্থাৎ এমন একটা কি বলবো সেটআপ তৈরি করতে, মানে এক্সপেরিমেন্টাল ওটাকে রিয়েলাইজেবল করতে গেলে এমন একটা প্রেশার করতে হবে যে প্রেশারটা এক্সট্রিমলি হাই, মানে 1290 অ্যাটমসফিয়ার, জাস্ট কল্পনা করো কত বেশি হাই। আবার উল্টো দিকে বি সি ডি এইগুলোকে যদি পেতে হয় ট্রিপল পয়েন্টগুলোকে, তাহলে তার করসপন্ডিং প্রেশারগুলো দেখো, মানে 1 টরও না, মানে মানে 0.01 টর, 0.03 টর, 0.025 টর ইত্যাদি ইত্যাদি। তার মানে 1 মানে 760 টর্নে 1 অ্যাটমসফিয়ার। তুমি ভাবো যে এই প্রেশারগুলো কত কম। তার মানে এক্সট্রিমলি লো প্রেশারে বিসিডি এই 3টেই পাবে, আর এক্সট্রিমলি হাই প্রেশারে তুমি এটাকে পাবে। তার মানে তোমাকে সেট করতে হবে তুমি কোন ট্রিপল পয়েন্টগুলোকে পেতে চাই। যদি এটাকে পেতে চাও তার জন্য একটা এক্সপেরিমেন্টাল স্টার, আর বি সি ডি এইগুলোকে পেতে গেলে তোমাকে একটা অন্য একটা সেটআপ তোমাকে করতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো তো এই জায়গাটা কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। দেখো সবাই বলো কারো কোনো অসুবিধা হয়েছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা ভীষণ মানে এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ লজিক্যালি তুমি বুঝতে পারবে, এবং পরীক্ষাতেও সুন্দর কোশ্চেন পড়ে, সব কোশ্চেন করতে পারা যায়। তো দেখো তাহলে আমরা মোটামুটি ভাবে এই চ্যাপ্টারকে করে ফেললাম। তাহলে আমরা একদম মানে কি কি করেছি খেয়াল করে দেখো। প্রথম একটা বা দেড়টা লেকচার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ওই ফেজ কাকে বলে, নাম্বার অফ কম্পোনেন্টস কি, ডিগ্রিজ অফ ফ্রিডম কি, গিভস ফেজ রুল, তার ডেরিভেশন এইসব নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে যে 2টো এবং 3টে ক্লাসে মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 3টে ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পিওর সাবস্টেন্স বা ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম গুলোকে আঁকা। প্রথমে আমরা মিউটি ফেজ ডায়াগ্রামকে করে ফেলেছি, সেখান থেকে বিভিন্ন প্রেসারের এফেক্ট, হ্যাঁ, তারপরে তোমার সেখান থেকে সাবলিমেশন, ট্রিপল পয়েন্ট, হ্যানাতানা এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা পিটি ফেজ ডায়াগ্রাম বলেছিলাম। পিটি ফেজ ডায়াগ্রাম আঁকার জন্য ক্লাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস ক্লাপেরন ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন গভর্নিং ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলো তাদের ডিফারেনশিয়াল ফর্ম, তাদের ইন্টিগ্রাল ফর্ম, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। আর তারপরে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে তোমার ওই ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রামে পিটি ফেজ ডায়াগ্রামগুলো কেমন করে আঁকতে হয়, জল, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার এগুলোকে এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে এই পুরো কাজটাকে করলাম। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই কোয়ালিটেটিভ প্রপার্টিতে যাওয়ার আগে একটা অর্ডার অফ ফেজ ট্রানজিশন বলে একটা ব্যাপার আছে, সেই অর্ডার অফ ফেজ ট্রানজিশন দিয়ে আমি অ্যাকচুয়ালি গল্পটা স্টার্ট করব। হ্যাঁ, অর্ডার অফ ফেজ ট্রানজিশন, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, অর্ডার অফ ফেজ ট্রানজিশন, এটা দিয়ে আমাদের গল্পটা স্টার্ট হবে। এটার পরে হচ্ছে আমরা মানে প্রথমে এটা দিয়ে শুরু করব, তারপরে চলে আসবো কোয়ালিটেটিভ প্রপার্টি। প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করবে, সবকিছু বুঝতে পারা যায়। হ্যাঁ, স্লোলি হবে হোক, এই যে লেখাটা আস্তে আস্তে হচ্ছে সেটা একদিকে সুবিধে যে আমি প্রত্যেকটা কথায় জোর দিয়ে দিয়ে তোমায় বলতে পারছি, বা তোমার মাথায় ব্যাপারটা ঠিক ঠিক করে ঢুকছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারা যায়। ফিজিক্যাল কেমিস্ট্রি এই সুবিধা আছে, অর্গানিক কেমিস্ট্রিতে কিচ্ছু বুঝতে পারা যায় না। হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে সব কিছু বুঝতে পারা যায়। অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা যেটাকে বলো যে তুমি বুঝছো, তুমি অ্যাকচুয়ালি সেটা মুখস্থ করছো। তুমি একটু খেয়াল করে দেখো, কারণ যেটা বুঝছো সেই বোঝা যদি তোমার সত্যি হতো তাহলে তো তোমার বেসিক্যালি রুলের কোনো এক্সপ্রেশন থাকতো না। এক্সপ্রেশনই তো সব থাকে না। এন্ড অফ লেকচার 4।
ফিজিক্যাল কেমিস্ট্রি সব কিছু বুঝতে পারা যায়। হ্যাঁ, জাস্ট তুমি বোঝার চেষ্টা করো এবং কোথায় কি অসুবিধা হচ্ছে আমার সেটা বলো। হ্যাঁ, আচ্ছা, বলো সব ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। হ্যাঁ, আমি বেরিয়ে গেলাম।